হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশনের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। গত পর্বে আমরা ন্যারেশনের বেসিক কনসেপ্ট, ন্যারেশন সম্পর্কে যা যা চেঞ্জ করতে হয় তার সবগুলো ব্যাপার নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ দুই ধরনের কোয়েশ্চেন নিয়ে আমরা সলভ করার সম্ভব হয়েছিল। আজকে আমরা ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি এই তিনটা জিনিস খুব সুন্দরভাবে সলভ করব। পাশাপাশি আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব যেগুলো আমাদের বোর্ড পরীক্ষায় এসেছে, এবং সেই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়, কোন ব্যাপারগুলোকে আমরা মাথায় রেখে সলভ করলে আমাদের ন্যারেশনে আমরা ফুল মার্কস পেতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো সবাই একটু জয়েন করে ফেলো আজকের ক্লাসটিতে, এবং তোমার যে বন্ধুরা রয়েছে তাদেরকে ক্লাসে মেনশন করে দাও। ভাই কেমন আছেন? হ্যাঁ, আমি বেশ ভালো আছি। তোমরা আশা করি ভালো আছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম জানাচ্ছ, সবাইকে আমি একসাথে ওয়ালাইকুম আসসালাম বলে দিলাম। ওকে, চলো আমরা তাহলে শুরু করছি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। খুব মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি করবে তোমরা। আচ্ছা, আমরা প্রথমে একটু দেখব ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি, আমরা কিভাবে চিনতে পারবো যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং কতভাবে ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, আমরা এই সবগুলো ব্যাপারকে একটু আলোচনা করব। চলো, আমি কি ইম্পারেটিভ সেন্টেন্স গত ক্লাসে পড়িয়েছি? ওকে, চলো আমরা ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারে সব শেষ করাবেন? হ্যাঁ, অবভিয়াসলি, কেন করাবো না। তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই ব্যাপারগুলো রয়েছে, রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে, ওই ব্যাপারগুলো আমরা ক্লাস করাবো। অর্থাৎ গ্রামারের যেই পার্টগুলো বাকি আছে সেগুলো ধীরে ধীরে ক্লাস আসবে। চলো আমরা একটু খেয়াল করি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কাকে বলি। খেয়াল করো, আমরা এখানে প্রথমেই দেখব যে কোন ধরনের বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্স কয়েকভাবে আমরা চিনতে পারবো যে এরা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, প্রথমত একটা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে বাক্যটা যদি একটি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়। কি? প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হলে, তাহলে একটি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হতে পারে। তাহলে এইটা আমাদের একটা চেনার উপায় যে কোনো একটা সেন্টেন্স যদি একদম শুরুতেই প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ওই বাক্যটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ধরো আমি একটা উদাহরণ দিলাম, যেমন ধরো আমি লিখলাম স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ, এই যে স্ট্যান্ড আপটা লিখলাম, দেখো এই যে স্ট্যান্ড অংশটা এটা কিন্তু একটা ভার্ব। তাই যেহেতু সেন্টেন্সের শুরুতে একটা প্রিন্সিপাল ভার্ব রয়েছে, অক্সিলিয়ারি না কিন্তু, যেমন ধরো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেগুলো না, সরাসরি যদি প্রিন্সিপাল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরও হতে পারে, যেমন ধরো আমি লিখলাম গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ওকে, তাহলে এই বাক্যটা খেয়াল করো তো, বাক্যটা প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? এখানে দেখো স্ট্যান্ড, ভার্ব দিয়ে, আবার গিভের ক্ষেত্রে দেখো একটা ভার্ব। তার মানে ভার্ব দিয়ে শুরু হলে সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরও কিভাবে শুরু হতে পারে? 2 নম্বর খেয়াল করো, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স কাদেরকে বলি আমরা? যে ধরনের বাক্য দ্বারা আমরা অন্য কাউকে কোনো ধরনের রিকোয়েস্ট করি, আদেশ করি, উপদেশ দেই, কোনো কিছু করতে নিষেধ করি, এই ধরনের বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ। কি কি? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, কোনো কিছু কাউকে পরামর্শ দেওয়া। তো এই ধরনের বাক্য মানে রিকমেন্ড করা, এগুলোকে আমরা বলি হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা তো নেগেটিভও হতে পারে, যে তুমি কাজটা করো না, ওইখানে যেও না, এটা খেও না, রোদে ঘুরো না, মিথ্যা কথা বলো না, বড়দের সাথে খারাপ আচরণ করো না। যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে কি দিয়ে শুরু হবে? ডু নট, ডোন্ট, অথবা নেভার, এগুলো দিয়ে যদি বাক্যের শুরুতে শুরু হয় তাহলে সেইটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি দিয়ে শুরু হতে পারে? ডু নট, অথবা ডোন্ট, অথবা নেভার, এগুলো দিয়ে যদি শুরু হয়
তাহলে সেইটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা একটু এক্সাম্পল দেখি, খেয়াল করো। যেমন ধরো আমি লিখতে পারি ডু নট ডিস্টার্ব, ডু নট ডিস্টার্ব মি, আমাকে তুমি বিরক্ত করো না। অথবা আমরা আরো বলতে পারি যদি কাউকে খুব উপদেশ দেই, যেমন নেভার নেভার ইট জাঙ্ক ফুড। ওকে, নেভার ইট জাঙ্ক ফুড মানে তুমি কখনোই জাঙ্ক ফুড, JUNK প্রবাবলি। ওকে, জাঙ্ক ফুড বানানটা আমার একটু ভুল হতে পারে, যে মাথায় আসছে হঠাৎ করে। নেভার ইট জাঙ্ক ফুড, কখনোই তুমি এই তৈলাক্ত খাবার খেও না। তাহলে এই যে ডু নট বা ডোন্ট অথবা নেভার, এই ওয়ার্ডগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে সেইটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরও আছে, খেয়াল করো। যদি বাক্যের মধ্যে বা বাক্যের শুরুতে অথবা শেষে, শুরুতে অথবা শেষে যদি প্লিজ থাকে, প্লিজ অথবা কাইন্ডলি অথবা অলওয়েজ, এগুলো যদি থাকে, এগুলো থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে বাক্যটি ইম্পারেটিভ হয়। বেশিরভাগ ক্ষেত্রে বাক্যটি ইম্পারেটিভ হয়। যেমন ধরো আমি একটা উদাহরণ দেই, প্লিজ হেল্প মি, সহজ একটা বাক্য। প্লিজ হেল্প মি, আমি কাউকে অনুরোধ করছি, দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে এই যে প্লিজ ওয়ার্ডটা যেহেতু বাক্যে রয়েছে এবং এটা আদেশ, অনুরোধ, ওই যে আমরা ওয়ার্ডগুলো বলেছিলাম তার মধ্যে একটা হচ্ছে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাই আমি যদি লিখি এখানে ধরো প্লিজ হেল্প মি, তাহলে এইটাও কিন্তু আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরও একভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, খুবই ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ল্যাট দিয়ে শুরু হতে পারে। ল্যাট দিয়ে যদি শুরু হয়, তাহলে খেয়াল করো তো কি পেলাম আমরা। চতুর্থ আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বাক্যটা ল্যাট দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা অবশ্যই একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ল্যাটের ক্ষেত্রে খেয়াল রাখবা তোমরা, তোমাদের ন্যারেশনে ল্যাট দিয়ে দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে যদি আমরা কোনো ধরনের এরকম কথা বলি যে চলো আমরা এই কাজটা করি, এরকম যদি আমরা কারো কাছ থেকে কি অনুমতি চাই যে চলো একসাথে কাজটা করলে কেমন হয়, এরকম যদি আমরা অন্য কারোর সাথে যদি কোনো মতামত চাই, এই ক্ষেত্রে একটা লেট আস বা লেটস। আবার যদি আমরা অনুমতি না চাই, অর্থাৎ ধরো কারো পরামর্শ না চাইলাম বা কারোর সাথে একমত না চাইলাম, কারো ধরো কি বলবো ঐক্যমত না চাইলাম, বললাম যে তাকে ছেড়ে দাও, তাকে যেতে দাও, ওকে খেতে দাও, যদি সেটা অনুমতি বোঝায় সেইটা আরেকটা পার্ট। তাহলে আমাদের দুই পার্টের সেন্টেন্স আসে, একটা হচ্ছে লেটস বা লেটাস দিয়ে, যেমন লেটাস গো অন আ ট্যুর, লেটাস গো অন আ ট্যুর, চলো একটি ভ্রমণে যাই। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের মধ্যে সকলে একটা মতামত চাইছে, রাইট। এখন দ্বিতীয় বাক্যটা খেয়াল করো, যদি আমি বলি লেট হিম গো অন আ ট্যুর, এই যে বাক্যটা লিখলাম লেট হিম গো অন আ ট্যুর, এটা কিন্তু আর আমাদের মধ্যে মতামত চাওয়া বোঝাচ্ছে না, এখন হচ্ছে অনুমতি। লেট হিম গো অন আ ট্যুর, তাকে কোথায় যেতে দাও, তাকে ঘুরতে যেতে দাও। তাহলে তুমি যখন লেট আস বা লেটস দিচ্ছ, এটা দিয়ে বোঝাচ্ছ যে একটা মতামত চাচ্ছ। লেটস হ্যাভ আ ওয়াক, চলো একটু হাঁটতে বের হই। লেটস সলভ সাম ম্যাথ, কিছু ম্যাথ সলভ করি। লেটস লার্ন স্পিকিং, আমরা স্পিকিং শিখি। তাহলে এইটা হচ্ছে একমত চাওয়া সবার থেকে। আর যখন তুমি অন্য কাউকে বসাচ্ছ সেখানে লেট হিম গো, লেট দ্য থিফ গো অফ, অথবা লেট হিম ক্যাচ ফিশ, তাকে মাছ ধরতে দাও, এক্ষেত্রে অনুমতি প্রকাশ করা বোঝায়। ক্লিয়ার? তাহলে এই চার রকমভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যে পেয়ে থাকি, এবং চারটাকে কীভাবে আমরা সলভ করব আমরা সেগুলো একটু দেখি চলো।
ওকে, এখানে দেখো একটা বাক্য লিখেছি স্ট্যান্ড আপ। আমরা এখানে ছোট্ট একটা নোট করব, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে মাথায় রাখতে হবে আমাদের যে এই রিপোর্টিং ভার্বটা রয়েছে সেইড অথবা সেইড টু যাই থাকুক, এই রিপোর্টিং ভার্বটা আমরা দেখেছি অ্যাসার্টিভে শুধু টোল্ড হয় অথবা সেইড হয়, অবজেক্ট থাকলে টোল্ড, না থাকলে সেইড। আবার ইন্টারোগেটিভে সেটা আস্কড হইতে পারে, কিন্তু ইম্পারেটিভে এটার অর্থটা ভিন্ন। কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কোন ধরনের বাক্য, যেগুলো দিয়ে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝায়, রাইট? তার মানে যেহেতু এই রিপোর্টিং ভার্বটা অর্থাৎ এই রিপোর্টেড স্পিচের পার্টটা ভিন্ন ভিন্ন বাংলা অর্থ দেয়, তাই ওই শব্দটা কি বোঝাচ্ছে রিপোর্টেড স্পিচ তার উপর নির্ভর করে আমার রিপোর্টিং ভার্বটাকেও চেঞ্জ করতে হবে। কথাই বোঝা গেল? তার মানে হচ্ছে এইখানের কথাটা ধরতে পারা বেশ ইম্পর্টেন্ট। যদি তুমি এই রিপোর্টেড স্পিচের কথাটা ধরতে পারো, এটা আদেশ করেছে, তাহলে এখানে একরকম ওয়ার্ড হবে। যদি সেটা উপদেশ হয়ে থাকে কাউকে, সেটা একরকম। যদি অনুরোধ হয় তাহলে একরকম, যদি সেটা নিষেধ হয় তাহলে হবে আরেক রকম। তাহলে কখন কোনটা হবে সেটা বাক্য দেখে বুঝতে হবে, আর বাক্যের অর্থের উপর নির্ভর করবে তুমি এখানে সেইড টুর পরিবর্তে কি লিখবা। আমি এখানে লিখে দিচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোন অর্থে কোনটা বসতে পারে। খেয়াল করো, সেইড টু এর পরিবর্তন আমি এখানে লিখি যে সেইড টু এর পরিবর্তন। কোন ধরনের বাক্যে এটা? এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্যে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যদি বাক্যটা কোনো অনুরোধ বোঝায় যে প্লিজ গিভ মি সাম ওয়াটার অথবা প্লিজ লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দাও, যদি সেটা খুব অনুরোধ করে বোঝায় তাহলে অনুরোধ বোঝাতে আমরা ইউজ করবো হচ্ছে সেইড টুর পরিবর্তে রিকোয়েস্টেড। যদি সেটা কোনো ধরনের অনুরোধ বোঝায় তাহলে আমি কি ইউজ করব? রিকোয়েস্টেড। যদি সেটা অনুরোধ না বুঝিয়ে আদেশ বোঝায়, আদেশ মানে কি? ধরো স্যার বললো এই তোমার খাতাটা দেখাও, এই তুমি বোর্ডটা পরিষ্কার করো, কিন্তু উপদেশ না, আদেশ, যেটা তুমি করতে বাধ্য। তাহলে আমরা 2 নম্বরে কি লিখলাম? যদি সেটা আদেশ বুঝায়, আদেশ বুঝালে আমরা ইউজ করবো হচ্ছে অর্ডারড। এখন অর্ডার তো আমি করতে বাধ্য, যদি জিনিসটা আমি করতে বাধ্য না থাকি, এটা জাস্ট একটা পরামর্শ যে তুমি বড়দেরকে সম্মান করবে, তুমি রাস্তাঘাটে দেখে শুনে চলাচল করবে, বাচ্চাদেরকে সাহায্য করবে, এটা কিন্তু অর্ডার না। যে কথাটা তুমি শুনতে বাধ্য এটা হচ্ছে অর্ডার, আর যেটা তুমি শুনতে বাধ্য না, তোমাকে জাস্ট একটা পরামর্শ দিয়েছে, কেউ উপদেশ দিয়েছে, তুমি এটা করলে ভালো, না করলে কিছু করার নাই, সেইটাকে আমরা বলি হচ্ছে উপদেশ, যেটা তুমি না মানলে তোমাকে মারার বা পানিশ করার অধিকার নাই। তাহলে যদি সেটা হয় উপদেশ, তাহলে উপদেশ আমি কি করব? উপদেশের জন্য আমি লিখবো হচ্ছে অ্যাডভাইসড। ওকে, অ্যাডভাইসড। 4, যদি সেটা কোনো ধরনের নিষেধ করা বোঝায়, যে তুমি এই কাজটা করো না, রোদে ঘুরো না, তারপর হচ্ছে বৃষ্টিতে গোসল করো না, এরকমভাবে যদি কোনো কাজ না করে অর্থাৎ নেগেটিভলি উপদেশ দেয়, তখন আমরা ওইখানে অ্যাডভাইসড দিয়ে অ্যান্সারটা করতে পারি। আবার নেগেটিভ একটা অর্থ আছে, সেটা কি? যদি সেটা নিষেধ করা বোঝায়, যদি নিষেধ বোঝায় তাহলে আমি কি লিখবো? ফরবেড। ফরবিড। ওকে, মোটামুটি আমাদের এই 4টাই কাজে লাগে। আরেকটা আমাদের খুব ভালো ব্যবহৃত হয়, সেটা হচ্ছে যদি সামরিক কোনো আদেশ বোঝায়, সামরিক আদেশ, সেনাবাহিনী আদেশ বোঝানো, এটা যদি তার উচ্চমহল থেকে করতে বলে সে করতে বাধ্য, এটার বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেক ক্ষেত্রে এটা অর্ডার দিয়ে বোঝাতে পারি, সেই জায়গায় আমরা কমান্ড দিলেও হয় অ্যান্সারটা। যদি সামরিক কোনো আদেশ বোঝায়, সামরিক আদেশ, সামরিক আদেশ, তাহলে আমরা ইউজ করবো হচ্ছে কমান্ডেড। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার হয়েছে? আমাকে জাস্ট একটু জানাও কমেন্টে, আমি যা যা বোঝানোর চেষ্টা করছি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। অনেকে অ্যান্সার করে দিচ্ছ, দ্যাট ইজ রিয়েলি ফাইন। অনেকে অ্যান্সার করে দিচ্ছ, আমরা আস্তে আস্তে আসছি অ্যান্সারে। আমি যেটুকু বোঝানোর চেষ্টা করলাম তোমরা এতটুকু ক্লিয়ার কিনা আমি ক্লিয়ার করে করে আগাতে চাচ্ছি। অ্যান্সার তোমরা অনেকেই করতে পারবা।
ক্লিয়ার স্যার, রাইট? ওকে, তাহলে যদি ক্লিয়ার হয় চলো আমরা এরপর আগাই। আচ্ছা, এই বাক্যটা আমরা পড়ে বোঝার চেষ্টা করব। দ্য টিচার সেইড টু হিজ স্টুডেন্টস, শিক্ষক তার ছাত্রদেরকে বললেন, স্টুডেন্টস ছাত্রদেরকে, স্ট্যান্ড আপ, সবাই উঠে দাঁড়াও। তাহলে এইটাকে এখন কি স্যারকে উপদেশ দিছে যে তোমরা উঠে দাঁড়ালে ভালো হয়? না, এটা একটা আদেশ, সবাই উঠতে বাধ্য। তাই আমরা সেইড টু এর পরিবর্তে ব্যবহার করবো কোনটা? অর্ডার্ড। তাহলে আমি শুধু এতটুকু পরিবর্তন করি আগে আমরা, দ্য টিচার said to পরিবর্তে ordered his students, the teacher ordered his students। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই কমার পরিবর্তে কি লিখব? মজার বিষয় হচ্ছে আমরা দেখো এই স্লাইডটাতে একটু খেয়াল করো, এই যে এতভাবে আমাদের ইম্পারেটিভ শুরু হতে পারে না, রাইট? শুধু ল্যাট দিয়ে ছাড়া বাকি যতভাবে ইম্পারেটিভ শুরু হবে, সেটা হোক প্রিন্সিপাল ভার্ব দিয়ে, ডু নট, ডোন্ট বা নেভার দিয়ে, অথবা প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ দিয়ে, যে কোনোভাবে শুরু হোক না কেন আমরা কমার পরিবর্তে ব্যবহার করবো হচ্ছে শুধু টু। সেন্টেন্সটা নেগেটিভ হলে হবে হচ্ছে নট টু। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা নোট করে দিব অবশ্যই। তাহলে আমি কি করলাম, যেহেতু একটা নেগেটিভ সেন্টেন্স না, তাই আমরা কি করবো, শুধু টু বসাবো। আর নেগেটিভ যদি হয় এরকম, তাহলে আমরা নট টু বসাবো। তাহলে স্টুডেন্টস টু দিয়ে বাকি অংশ, ভার্ব থেকে শুরু করে বাকি অংশ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। আশা করছি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে আছে। ওকে, তাহলে আমরা এইটার একটা ব্যাখ্যা পেলাম কিন্তু, ঠিক আছে? এটার এখানে কমার পরিবর্তে কি হবে সেটা আমরা এই পাশে লিখছি, খেয়াল করো। আমি এই পাশটায় সুন্দর করে লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা ইজিলি লিখি, হ্যাঁ? ওকে, চলো আমরা এই পাশে একটু লিখে দিচ্ছি, খেয়াল করো। আমরা কি লিখবো এই জায়গার মধ্যে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে লেখানো তো জায়গা হবে না, আমি নিচে লিখছি, খেয়াল করো। আমি এই গ্যাপটাতে লিখে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি এন বি দিয়ে লিখছি। আচ্ছা, এন বি দিয়ে লিখছি কি, যে ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে কমা উঠে সেখানে টু অথবা নট টু বসে, নট টু বসে। খেয়াল করো, এটা কিন্তু বলছে কি ল্যাট ছাড়া যেগুলো, কিন্তু বাক্যটি ল্যাট দিয়ে শুরু হলে তখন কি বসবে, দ্যাট বসে। ওকে, এই হচ্ছে আমাদের নিয়মটা, মাথায় রাখো। যদি বাক্যটা কোনো ভার্ব দিয়ে শুরু হয় তাহলে টু বসবে, যদি নেগেটিভ হয় তাহলে নট টু বসবে, যদি সেখানে ধরো কোনো অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি থাকে তাও টু বসবে। যদি বাক্যটাতে ল্যাট বা ল্যাটস থাকে, বা ল্যাট মি, ল্যাট হিম, ল্যাট দ্যাম, ল্যাট ফাহিম, ল্যাট কামাল, তখন আমরা ওই টুটা না বসে তখন হচ্ছে আমরা দ্যাট বসাবো। ওকে, তাহলে এইটা আমরা একটু সলভ করি, নেগেটিভ সেন্টেন্স। তাহলে মাদার সেইড টু মি, মা আমাকে বলেছিলেন, ডোন্ট রান ইন দ্য সান। তুমি এটাকে অর্ডার হিসেবে নিতে পারো, আবার তুমি নিষেধ হিসেবে নিতে পারো। আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি, আমরা দুইভাবে একটু করি। তাহলে ধরো মাদার, তুমি এটাকে অর্ডারও নিতে পারো, অ্যাডভাইসও নিতে পারো। তাহলে আমরা অর্ডার নিয়ে করলাম, মাদার অর্ডারড মি। এখন খেয়াল করো, আমরা যখন ফরবেড লিখছি, এই ফরবেড ওয়ার্ডটাই নেগেটিভ,
তার মানে এইটার অর্থই নিষেধ করা, ওয়ার্ডটা নেগেটিভ না, ওয়ার্ডটা দিয়ে বুঝায় নেগেটিভ, যে নিষেধ করেছে অলরেডি। তাহলে তুমি যদি এখানে ফরবিড ইউজ করো তাহলে তুমি ওই যে ডোন্টের জায়গায় নট টু লিখবা না, শুধু টু লিখবা। আর যদি তুমি অর্ডার দাও তাহলে অর্ডার তো পজিটিভ ওয়ার্ড, আদেশ করেছে, তখন তোমাকে নট টু দিতে হবে। খুব খেয়াল রাখবা, এই জায়গাটা স্টুডেন্ট অনেক বেশি ভুল করে। যদি আমরা অর্ডার বা অ্যাডভাইস ইউজ করি তাহলে আমি এই ডোন্টের জায়গায় নট টু ইউজ করবো, কারণ এই ওয়ার্ডটা পজিটিভ হলে এখানে আমার নেগেটিভটা করতে হবে, কারণ নেগেটিভের অর্থ দেখাইতে হবে। কিন্তু যদি ফরবিড লিখি, ফরবিড নিজেই অর্থটা নেগেটিভ দিয়ে ফেলছে, তাহলে দুইটা নেগেটিভ কিন্তু বাক্যের মধ্যে ক্ল্যাশ করে ফেলবে, এই বাক্যটা অসুন্দর হয়ে যাবে। তাই মাদার অর্ডারড মি, এইখানে ডোন্টের জায়গায় কি হবে আমাদের নট টু। অনেকে কিন্তু আমি বলেছি এখানে অর্ডারের জায়গায় অ্যাডভাইসও দিতে পারো, সমস্যা নাই। মাদার অর্ডারড মি নট টু, ভার্ব থেকে বাকি অংশ, রান ইন দ্য সান। আচ্ছা, তাহলে আমরা এই অর্ডারের পরিবর্তে আমরা একটু ফরবিড দিয়ে দেখি কি হয় এখানে। মাদার ফরবিড মি, তাহলে এখন কিন্তু আর নটটা ইউজ করবে না, কারণ ফরবিডের মধ্যে নিষেধ অর্থটা চলে আসছে, তাহলে শুধু টু দিব, টু রান ইন সান। ওকে, আশা করছি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। চলো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি, তোমরা চাইলে আগে আগে অ্যান্সার করতে পারো। ওকে, ডোন্ট গো দেয়ার, হি সেড টু মি ডোন্ট গো দেয়ার, সে আমাকে বলেছিল সেখানে যেও না। এখন এই সেটা কে, এই সেটার উপর নির্ভর করে যে এই ওয়ার্ডটা অ্যাডভাইস করছে তোমাকে নাকি অর্ডার করছে। যদি তোমার বাবা বলে ওইখানে যাবা না, এটা একটা অর্ডার, কিন্তু তোমার ফ্রেন্ড যদি বলে ওইখানে যাইস না, ওইখানে ভূত থাকে, তাহলে এটা কিন্তু অর্ডার না, এটা একটা এক ধরনের অ্যাডভাইস। তাহলে তুমি যে কোনোটা ধরে করো, অ্যান্সারটা রাইট হবে। ধরো আমি কি লিখলাম এখানে, হি সেক্টরের পরিবর্তে যদি আমি এটাকে ধরি হচ্ছে এক ধরনের আদেশ করেছে আমার বাবা, তাহলে কি হবে, হি অর্ডারড মি, হি অর্ডারড মি। তাহলে যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড এবং অর্ডার ইউজ করেছে, তাহলে নট টু দিতে হবে, কিন্তু হি অর্ডারড মি নট টু, এরপর ভার্ব থেকে বাকি অংশ, নট টু গো দেয়ার। এটাকে আমরা ফরবিড দিয়ে কিভাবে লিখতে পারি, হি ফরবিড মি, যেহেতু অর্ডারের সাথে নট টু যেতে পারে, কিন্তু ফরবিড যেহেতু নেগেটিভ মিনিং দেয়, এখানে নট টু হবে না, তাহলে শুধু টু, হি ফরবিড মি টু গো দেয়ার। ওকে, আশা করছি এটাও তোমাদের ক্লিয়ার। ওকে, আমরা এখানে অনেকগুলো ওয়ার্ড পেয়েছি, যে রিপোর্টিং ভার্ব, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড ইত্যাদির কোনটি হবে যখন তা পরিষ্কারভাবে বোঝা না যায়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে টেল ব্যবহার করা হবে। খুব মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করো। বলেছে যে এখন আমি বাক্যটা পড়ে বুঝতে পারতেছি না, এটাকে আমাকে অর্ডার করছে নাকি আমাকে রিকোয়েস্ট করছে নাকি আমাকে নিষেধ করছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। মানে এত পাজলিং হয় মাঝে মাঝে কিছু কিছু সেন্টেন্স। তুমি তখন কি করবা, তুমি অর্ডার দিলেও এটা মনে হচ্ছে ঠিক না, অ্যাডভাইস দিলেও ঠিক মনে হচ্ছে না, যেইটাই দাও না কেন এটা ঠিক মনে হচ্ছে না, তখন তুমি সিম্পলি ওই জায়গায় টেল বা টেলে পাস্ট ফর্ম টোল্ড ইউজ করবা। টেল অথবা পাস্টের ক্ষেত্রে হলে টোল্ড, এইটা ইউজ করবা। যেমন দেখো, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল ডোন্ট ডু ইট এগেইন, ডোন্ট ডু ইট এগেইন। এখন এটা হইতে পারে সে আমাকে নিষেধ করছে, আবার এটা একটা পরামর্শ যে তুমি এটা মানে ডোন্ট ডু ইট এগেইন, তুমি এটা আর করো না। এটা পরামর্শ হইতে পারে, এটা নিষেধও হইতে পারে, এটা অর্ডার হইতে পারে, ওইটা আর করবা না। তার মানে অর্থটা কিন্তু ক্লিয়ার না। যদি এরকম হয় যে বাক্যটা আসলেই কোনো অনুরোধ বোঝাচ্ছে নাকি উপদেশ বোঝাচ্ছে না নিষেধ বোঝাচ্ছে, কিছুই ক্লিয়ার না। দুই একটা জায়গার মধ্যে এরকম হয় বাক্যে, একই শব্দে একাধিক জায়গাকে মিন করতে পারে। তাহলে আমি যদি আমি ফরবিড দিই তাও সঠিক, এটা আমি অ্যাডভাইস দিলেও সঠিক, এটা আমি অর্ডার দিলেও সঠিক, তার মানে পড়ে গেছে আমি মহাবিপদে। এক্ষেত্রে আমরা কি করব, আমরা এই সহজ সমাধান হচ্ছে, আমরা যদি এরকম কয়েকটা জায়গায় এটার মনে হয় যে এটা অ্যান্সার হইতে পারে, অর্ডার হচ্ছে সহজ অপশন। তাহলে কি করব আমরা, হি সেক্টরের পরিবর্তে আমরা সরাসরি লিখে দিব হচ্ছে টোল্ড মি। তবে এরকম খুব বেশি কনফিউজিং হয় না, খুব কম। হি টোল্ড মি, তাহলে যেহেতু নেগেটিভ তাহলে কি হবে নট টু, হি টোল্ড মি নট টু, তাহলে এই কাজ শেষ, বাকি অংশ ডু ইট এগেইন।
কি পেলাম আমরা? হি টোল্ড মি নট টু ডু ইট এগেইন, সে আমাকে এটা আর করার বারণ করলো, যেন এটা আমি আর না করি। ওকে, আসো, আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আসো আমরা খুবই ইম্পর্টেন্ট ল্যাট দিয়ে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব, খুব জরুরি আলোচনা এই ব্যাপারটা। আসো আমরা খুব ভেঙে এই ব্যাপারটাকে আমরা ক্লিয়ার করি। ল্যাট দিয়ে দেখো, আমি ল্যাট দিয়ে এখানে দুইটা বাক্য লিখেছি, আবার ল্যাট দিয়ে এইখানে দুইটা আছে। মজার বিষয় খেয়াল করো, এই যে বাক্যটা তুমি আগে পড়ো, পড়ে দেখো কি মনে হচ্ছে। লেট আস হ্যাভ আ পিকনিক অন সানডে, চলো আমরা রবিবার একটা পিকনিক করি। দেখো এটা কি, এটা কি কাউকে অনুমতি দিতে বোঝাচ্ছে নাকি সবার সহমত? প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। লেট আস নট মিস দিস চান্স, চলো আমরা এবারের সুযোগটা মিস না করি। এটা কি অনুমতি নাকি সকলের মতামত? জানাও তো আমাকে, এই দুইটার কোনটা অনুমতি কোনটা মতামত একটু জানাও, আমাদের একটু কমেন্ট করব। নেক্সট শুধু বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো নাকি মডেল কোয়েশ্চেন? শুধু বোর্ড, 16 সাল থেকে 22 সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন সলভ করলে হয়ে যায়। মতামত, রাইট, এটা হচ্ছে মতামত জানতে চেয়েছে, রাইট? ওকে, বা এটাকে আমরা বলতে পারি প্রস্তাব তুলেছে সে, এক ধরনের প্রস্তাব যে বন্ধু আমরা এই রবিবারে ঘুরতে গেলে কেমন হয়, অথবা বলতে পারে যে বন্ধু আমরা এবারে চান্সটা মিস না করি চল। তাহলে এটা হচ্ছে প্রস্তাব তুলেছে, রাইট? ওকে, তাহলে যদি প্রস্তাব তুলে তখন আমরা কি করব? এই সেটটার পরিবর্তে আমরা লিখব হচ্ছে প্রপোজড টু, মাথায় রাখতে হবে প্রপোজের সাথে টুটা হবে। যেমন আমরা কিন্তু অ্যাডভাইসড টু লিখি নাই, অর্ডারড টু লিখি নাই, কিন্তু প্রপোজডের সাথে টুটা থাকবে। তাহলে আমরা কি লিখছি? জিনিয়া প্রপোজড টু হার ফ্রেন্ডস, জিনিয়া proposed to her friends, জিনিয়া তার বন্ধুদেরকে বা বান্ধবীদেরকে প্রস্তাব দিল। এখন আশায় বলেছিলাম না, যদি ল্যাট দিয়ে শুরু হয় তাহলে টু হবে না, এখন কি হবে? দ্যাট। তাহলে এখানে আমরা কি দিব? দ্যাট। আচ্ছা, লেট আস হ্যাভ আ পিকনিক অন সানডে, চলো আমরা রবিবারে একটা পিকনিক করি। এখন এই যে আজটা, আজ তো ফার্স্ট পারসন, তাহলে আজ কাকে ধরবে? আজ ধরবে সাবজেক্টকে, সাবজেক্টটা কে? জিনিয়া। এখন মজার ব্যাপার হচ্ছে আজ মানে আমরা, এখন এইখানে ধরছে জিনিয়াকে একা, জিনিয়া একা আর আমরা কি দুইটা এক জিনিস হইল? আমরা দেখি যে এইখানে ফার্স্ট পারসন হইলে সেটা সাবজেক্টকে ধরে, তাহলে এইটা যেই ব্যক্তির কথা বলা হয়েছে ওইটা ঠিক একই ব্যক্তিকে ধরে, আবার সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ধরে, একই ব্যক্তিকে ধরে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই যে জিনিয়া, আস মানে কারা? জিনিয়াকে একা না, জিনিয়া এবং তার বন্ধুরা মিলেই তো উই হইছে। চলো আমরা ঘুরতে যাই পিকনিকে। এখন কি আমরা মানে কি? জিনিয়া তো একা কখনো আমরা হইতে পারে না, জিনিয়া এবং তার বান্ধবীরা এই দুইটা মিলে হয়েছে আমরা। এখন যখন উত্তর করতেছি আমি কি লিখবো? আমরা যাই, বলবো যে জিনিয়া তার বন্ধুদেরকে প্রস্তাব দিয়েছে যে জিনিয়ারা রবিবারে পিকনিকে যান। 1400 কাছাকাছি মনে হয়। আসবেন? আসেন না হয় দেখা দিয়ে যান। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তোমার ফোনটা চেঞ্জ করো না কেন? বুঝলাম না, এই ফোনের অবস্থা তো খুব খারাপ। মানিক, দেখো তোমার মানিক ভাইয়ের ফোনের অবস্থা একদম আপডেট পড়তে পড়তে শেষ। এই ফোনকেও কিনবা না, OnePlus আপডেট দিলেই সমস্যা, সব পুরো ফোন সব ফাংশন কাজ করে, জাস্ট এটাই সমস্যা হয়েছে না? সব ঠিক আছে। ওকে, তো এই ফোনের ভিতর কি আছে? সেমি কন্ডাক্টর আছে। সেটা কিভাবে কাজ করে, সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক সম্পর্কে তোমরা থাক এইচএসসিতেই জানবা। তো আমার সাথে তোমাদের দেখা হবে কি হবে না সেটা বুঝতে পারতেছি না। পাওয়ার প্লেতে অবশ্যই হবে দেখা। তো পাওয়ার প্লেতে তোমাদেরকে অস্থির অস্থির জিনিস পড়াবো। এসএসসি পাওয়ার প্লেতে বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে নিয়ে পাওয়ার প্লেতে এনরোল করবা। আর আপাতত এখানে ক্লাস হচ্ছে, সবাই মন দিয়ে ক্লাস করো। মানিক ভাইয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ টিচার ইন বাংলাদেশ। সো ভাইয়ার ক্লাস মন দিয়ে করলে ইংলিশে কোনো প্রবলেম থাকবে না। এসএসসিতে কিন্তু ইংলিশ একটা হিউজ সাবজেক্ট।
বলতে পারো আমি আমার লাইফে এসএসসি আর এইচএসসির ইংলিশে কোনো পার্থক্য পাইনি। তোমার এসএসসির বেসিকটা স্ট্রং ছিল বিধায় এইচএসসি ইংলিশ আমার কাছে খুবই সহজ মনে হয়েছে। তো এসএসসির বেসিকটা স্ট্রং করার জন্য একটা ভালো মেন্টর দরকার। মানিক ভাই তোমাদের পাশে আছে। মানিক ভাইয়ের পড়ানো স্টাইল আমার কাছে ভালো লাগে পার্সোনালি। সো ভাইয়ের ক্লাস করবা, নোট করবা, প্রত্যেক দিন পড়বা, দেখবা ইংলিশের ভীতিটা দূর হয়ে যাবে। একটা মজার বিষয় শেয়ার করো ভাইয়া। বলো। এবার হচ্ছে যেমন কুমিল্লা বোর্ডে কিন্তু পাশের হার অনেক কম, একেবারেই কম। তো কুমিল্লা বোর্ডে মোট ফেল করেছে 36,000 স্টুডেন্ট, এর মধ্যে ইংলিশ আর ম্যাথ এই দুইটাতেই ফেল করছে 29,000। বাপরে বাপ, তাহলে তাদের ফেলের সংখ্যাটা বেশি, ওই 36,000-এর মধ্যে 29,000ই ইংলিশ আর ম্যাথে ফেল। রাইট। ইংলিশ কিন্তু আসলেই বুঝে না পড়লে ইংলিশ, মানে ইংলিশ কিন্তু আসলে মুখস্থ করা জিনিস না। না না, তো না বুঝলে আসলে কিছু হবে না। আমাদের এক টিচার ছিল, এমন পিটান বুঝাইতো, পরে আমি ওইখানেই আমার বেসিক স্ট্রং হয়েছে। আর তোমাদের মনে করো এলাকায় ভালো টিচার নাও থাকতে পারে, বা যার কাছে পড়ছো তারটা নাও বুঝতে পারো, মানিক ভাইয়ের ক্লাসে একটু মনোযোগ দাও, দেখবা সবই ক্লিয়ার হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। আর আমি ফোন চেঞ্জ করবো কিছুদিনের মধ্যে। ওকে, তো দেখা হবে তোমাদের সাথে পাওয়ার প্লেতে। ওকে ভাইয়ারা, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, চলো আমরা আমাদের টপিকে ঢুকে যাই। আমরা এইখানে কি আলোচনা করছিলাম এটা একটু বুঝো। এই যে আজটা, এইটা জিনিয়া বলছে যে চলো আমরা এই রবিবারে পিকনিক করতে চাই। এখন আমি যখন বলবো যে জিনিয়া তার বন্ধুদেরকে বলেছে যে আমরা পিকনিক করি নাকি জিনিয়ারা পিকনিক করে, খুব মজার বিষয় কিন্তু ব্যাপারটা। অনেক স্টুডেন্টরা ভুল করে যে ভাইয়া আস আছে আমি উই দিয়ে দিলাম। এখন উই কখন দিবা? যখন যে ব্যক্তি উত্তরটা দিচ্ছে সেইখানে আসে। এখন দেখো আমি, এই যে আমি ফার্স্ট পার্সন, এখানে কি আছি? জিনিয়া কি আমার কথা বলছে? বলে নাই। তার মানে জিনিয়া বলেছে কাকে নিয়ে সে পিকনিকে যাবে? জিনিয়া আর তার বন্ধুরা। তাহলে আমি কি বলবো? তারা পিকনিকে যাবে রবিবার। খেয়াল করো এই ব্যাপারটা। কিন্তু জিনিয়া যদি বলতো যে আই সেড টু মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম, তাহলে কি বলতাম? তখন হয়তো উই, ব্যাপারটা বুঝো, তখন আমি আমরা বলতে পারতাম। কিন্তু এই জায়গায় তো আমি ব্যক্তিটা তো নাই, তাই কি হচ্ছে এই জায়গায়? এখানে আমরা জিনিয়া এবং তার বন্ধুদেরকে আমরা না বলে বলবো হচ্ছে তারা। এটা একটা সহজ উদাহরণ দাও। ধরো দুইটা টিম খেলেছে, হ্যাঁ, ধরো আমরা হচ্ছে ছোট দল, আমরা গ্রামে যখন খেলি, আর এটা হচ্ছে বড় দল খেললো, হ্যাঁ, বিবাহিত দল অবিবাহিত দল। এখন ধরো আমরা কি বললাম যে আমরা ম্যাচটা জিতেছি, এর মানে কারা যাচ্ছে বলো তো? ছোট দল, যে দলে আমি আছি, তারা ম্যাচটা হেরেছে। তাহলে কারা হেরেছে? আমি যে দলে আছি সেই দলটা হারে নাই। তাহলে তারা মানে কারা? যে দলে তুমি নাই। তার মানে একের বেশি মানুষের মধ্যে যদি তুমি থাকো তাহলে আমরা, যদি তুমি না থাকো তাহলে সেটা হচ্ছে তারা। তাহলে আমি থাকলে উই, আমি না থাকলে দে। ওকে, তাহলে এটা ক্লিয়ার। তাহলে আশা করছি এখানে কি বসবে আমাদের? দে। তাহলে জিনিয়া প্রপোজ টু হার ফ্রেন্ডস, জিনিয়া তার বন্ধুদেরকে প্রপোজ করলো বা প্রস্তাব দিল দ্যাট। তাহলে আজটা কি হবে? দে। আমাদের মাথায় রাখতে হবে এই প্রপোজ টু আমরা যেখানে বসাবো সেখানে আমরা অবশ্যই শুড ইউজ করব। কি ইউজ করব? শুড। তাহলে দ্যাট দে শুড, দে শুড। অনেক ক্ষেত্রে মাইট হইতে পারে, তবে এখানে মাইট না ব্যবহার করাই উচিত। দে শুড দিয়ে বাকি অংশ সুন্দরভাবে দিয়ে দাও। দে শুড হ্যাভ আ পিকনিক অন সানডে। শেষ। খুব কঠিন না কিন্তু ব্যাপারটা। আচ্ছা, এবার একটু দেখি তোমরা এইটার উত্তরটার সাথে তোমরা নিজেরা উত্তর করতে পারো কিনা। তোমরা নিজেরা একটা কমেন্ট করো যে এইটার সাথে মিলিয়ে উত্তরটা করতে পারছো কিনা। এবার আমি এটা উত্তর করি, তোমরা মিলাও, দেখো তোমাদের সাথে মিলে কিনা। সেম আগেরটার মতো দেখো, রবিন সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস। তার মানে লেট আস যেখানেই দেখবো আমরা, সেখানে এটা কি? প্রস্তাব বুঝিয়েছে, চলো আমরা এই কাজটা করি, চলো আমরা এই কাজটা না করি। লেট আস নট মিস দিস চান্স, চলো আমরা এইবারে চান্সটা মিস না করি। তাহলে খেয়াল করো আমরা কি করবো আবার? সেড টুর পরিবর্তে রবিন, সেড টুর পরিবর্তে কি হবে আমাদের? প্রপোজড টু হিজ ফ্রেন্ডস। তাহলে কি পাচ্ছি আমরা? রবিন প্রপোজের সাথে অবশ্যই টুটা রাখবো। প্রপোজড টু হিজ ফ্রেন্ডস। প্রপোজড কেন? সেইড পাস্টে আছে, সের ভি2 সেইড, প্রপোজের ভি2 আবার প্রপোজড। রবিন প্রপোজ টু হিজ ফ্রেন্ডস, রবিন তার বন্ধুদেরকে প্রস্তাব দিল। তাহলে কমার পরিবর্তে কি হবে? লেটাস থাকলে দ্যাট, অবশ্যই, যেহেতু লেট থাকলেই দ্যাট, দ্যাট। আচ্ছা, আবার এখানে খেয়াল করো, এই যে আজটা কাকে ধরবে? শুধু রবিন।
শুধু রবিন তো একা তো প্লুরাল হইতে পারে না, তাহলে রবিন এবং তার বন্ধুরা মিলেই হচ্ছে আমরা। এখন আমি যেহেতু মানিক এখানে নাই, তাহলে কি হবে, সেটা হচ্ছে তারা। তাহলে কি পাচ্ছি আমি, রবিন প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে, তারা মানে কি হবে, দে। তাহলে আমি বলেছি যদি লেটাস থাকে তাহলে আমি কি ইউজ করব, শুড, দে শুড। এরপরে এখন খেয়াল করো এই ভার্বটা লেটাস নট নেগেটিভ, তাহলে আমি কি করব, শুডের সাথে নেগেটিভ করে দিব, উই শুড নট বা দে শুড নট, দে শুড নট, বাকি অংশ যেভাবে আছে লিখে দাও, দে শুড নট মিস দিস চান্স। তাহলে দিসের জায়গায় কি হবে, এরা দিস থাকলে সেটা হয়ে যাচ্ছে দ্যাট, দিস থাকলে কি হবে আমাদের, দ্যাট হবে, দে শুড নট মিস দ্যাট চান্স। ওকে, তাহলে ল্যাটাস থাকলে পারবা কিনা একটু আমাকে জানাও তো, ল্যাটাসের ব্যাপারটা ক্লিয়ার হইলো কিনা, আর কার কার উত্তরগুলো সঠিক হয়েছে। ভাইয়া নিচেরটা আবার বুঝান। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আরেকবার আলোচনা করবো, নো প্রবলেম, আমরা আরেকবার এটাকে বুঝিয়ে দিব, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। অনেকে অ্যান্সার করছো, ঠিক আছে, অনেকেই অ্যান্সার করছো, আমরা এটাকে আরও সুন্দরভাবে ক্লিয়ার করব। খাতায় লিখছে, হ্যাঁ, আমারটা সহযোগ ভাইয়া পারবো ইনশাল্লাহ। ওকে, এটা বলেছে কয়েকজন স্টুডেন্ট, তারা বুঝে নাই, এটাকে আমি আরেকবার ক্লিয়ার করছি, আমি পুরোটা জিনিস মুছে ফেলি, চলো আমি আরও একবার ক্লিয়ার করি, তোমরা না বুঝতে পারলে তো এটা কষ্টের জায়গা আমাদের। আমরা পুরোটাকে মুছে দিলাম, মুছে আমরা এটাকে আরেকবার সলভ করে দেখাবো। চলো আমরা এটা সলিউশনটা আমরা একটু দেখি, ঠিক আছে, খেয়াল করো। আচ্ছা, আমরা বাক্যটাকে কি বোঝার চেষ্টা করি, বাক্যটা কি বলছে, এটা বুঝতে পারলে তোমার অ্যান্সার করা সহজ। রবিন সেড টু হিজ ফ্রেন্ডস, রবিন তার বন্ধুদেরকে বলল, লেট আস নট মিস দ্য চান্স, চল বন্ধু আজকের এই চান্সটা, এই সুযোগটা আমরা মিস না করি। প্রস্তাব দিছে কিন্তু, ধরো বললো যে এই হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে টাঙ্গোয়ার হাওর ঘুরে আসাটা বেশ একটা চমৎকার একটা আইডিয়া, চল বন্ধু এই চান্সটা আমরা কেউ মিস না করি। অথবা তোমাদের মধ্যে কোনো ফ্রেন্ড বললো যে, তোমার ফ্রেন্ড বা বান্ধবী কেউ, তোমরা একসাথে থাকো, পাশাপাশি বাড়ি তোমাদের এক এলাকার, কি বললো যে বন্ধু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খাওয়া যায়, চলো আমরা এই চান্সটা মিস না করি। তার মানে তোমরা এখন কি করবা, তোমরা চাল ডাল যা যা লাগে এগুলো নিয়ে খিচুড়ি রান্না করবা। তাহলে এই যে একটা জিনিস, এই ব্যাপারটা কি, এটা একটা ধরনের প্রস্তাব দিয়েছে, চল আমরা এই কাজটা করি, অথবা চল আমরা এই কাজটা না করি। তাহলে মিস না করি মানে কি, এটা এক ধরনের প্রস্তাব, চল আমরা এই ক্লাসটা মিস না করি, এটাও কিন্তু এক ধরনের প্রস্তাব। প্রস্তাব তো পজিটিভ নেগেটিভ দুই ধরনের হইতে পারে। তাহলে এখন কি বলছি আমরা, যদি জিনিসটা প্রস্তাব বুঝায় তাহলে আমরা এই সেটটার পরিবর্তে কি লিখবো, প্রপোজড টু। তাহলে এই প্রপোজটা কে করেছে, রবিন তার বন্ধুদেরকে প্রস্তাব জানিয়েছে, তাহলে কি লিখবো, রবিন সেটটার পরিবর্তে প্রপোজড টু, রবিন প্রপোজড টু, কাকে প্রস্তাব করেছে, তার বন্ধুদেরকে, হিজ ফ্রেন্ডস। রবিন প্রপোজড টু হিজ ফ্রেন্ডস, রবিন তার বন্ধুদেরকে প্রস্তাব জানিয়েছে। তাহলে বলেছিলাম না, যদি ল্যাট থাকে তাহলে আমরা কমার পরিবর্তে কি উঠাবো, কমাকে উঠে আমরা তখন হচ্ছে দ্যাট বসাবো, তাহলে দ্যাট। আর ইম্পারেটিভ সেন্সে কিন্তু ল্যাট ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে টু অথবা নট টু, পজিটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু। তাহলে এখন আমরা কি, সাবজেক্ট কি আছে, আস, আস কোন পারসন, ফার্স্ট পারসন, তাহলে কাকে ধরবে, এটা ধরবে হচ্ছে সাবজেক্টকে, রবিনকে। এখন রবিন কি একা একা কি উই হইতে পারে, আমরা হইতে পারে, রবিন তো একা আমরা না, রবিন এবং তার বন্ধুরা মিলে হচ্ছে আমরা। এই ব্যাপারটাতে আমরা অনেক গোলায় ফেলি যে ভাইয়া আমরা তো জানি ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে ধরবে। এখন ঠিক আছে, ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, তুমি খেয়াল করো তো এইখানে পারসনটা কোন, সিঙ্গুলার না প্লুরাল, আমরা তো সিঙ্গুলার, একজন ব্যক্তি না, আমরা মানে একের বেশি, কিন্তু রবিন তো একজন, রবিন তো একা আমরা হইতে পারে না, তাহলে রবিন আমরা কখন হবে, রবিন এবং তার বন্ধুরা মিলে বলছে কথাটাকে, তাই আমরা কি বলবো, এই রবিন না লিখে লিখবো হচ্ছে দে, তারা, তাহলে দে। তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি খেয়াল করো, দে।
তাহলে আমরা বলেছিলাম যে প্রপোজ টু যখন থাকবে তখন আমরা দে এর পরে কি দিব, সাবজেক্টের পরে শুড অথবা শুড নট। এটা যেহেতু অ্যাফার্মেটিভ বাক্য ছিল তাই আমি শুধু শুড দিয়েছি, খেয়াল করে এই যে শুধু শুড, কিন্তু এখানে একটা নট আছে না, তাহলে কি দিব, শুড নট। তাহলে রবিন প্রপোজড টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড নট, দ্যাট দে শুড নট, শুড নট বাকি অংশ যেভাবে আছে সেভাবে লিখে দাও, দে শুড নট মিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে দিস যদি আমাদের ডিরেক্ট নারেশন থাকে তাহলে ইনডিরেক্টে সেটার জায়গায় আমরা লিখবো হচ্ছে দিসের জায়গায় দ্যাট। তাহলে আমি এখানে কি চেঞ্জ করব, দিসের জায়গায় আমাদের হবে হচ্ছে দ্যাট, মিস দ্যাট চান্স। এখন কি ক্লিয়ার হয়েছে একটু জানাবো আমাকে, এই মুহূর্তে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ ভাইয়া ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে আমরা লেট আস থাকলে কি হবে সেইটা না হয় বুঝতে পারলাম। লেট আস যখন বলবো এটা একটা প্রস্তাব বোঝায়, চল বন্ধু আমরা খাইতে যাই, চল বন্ধু আমরা ঘুরতে যাই। কিন্তু লেট থাকলেই যে সবসময় প্রস্তাব বোঝায় এই ব্যাপারটা কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। লেটের পরে আস থাকলে প্রস্তাব, কিন্তু লেটের পরে যদি আস না থেকে অন্য কোনো প্রোনাউন থাকে সেটা কিন্তু প্রস্তাব না। দেখো আমরা এটা একটু ক্লিয়ার করি, এই বাক্যে আসো। হি সেইড, সে বলল, লেট হিম টেল দ্য স্টোরি, তাকে গল্পটা বলতে দাও। এটা কি প্রস্তাব? অনুমতি। যে আমরা গল্পটা না বলে ওরে গল্পটা বলতে দাও, তাহলে কিন্তু অনুমতি দিচ্ছে তাকে, তাকে গল্পটা বলতে দাও, অনুমতি। আবার এই ক্ষেত্রে খেয়াল করো, দ্য গার্ল সেইড, মেয়েটি বলল, লেট মি হ্যাভ সাম মিল্ক, আমাকে কিছু দুধ পান করতে দাও, মেয়েটি বলল। এক্ষেত্রে কি মেয়ে কাউকে প্রস্তাব জানাইছে? মেয়ে অনুমতি চাইছে যে আমাকে কিছু দুধ পান করতে দাও। তার মানে লেটের পরে যদি আস বা লেটস থাকে সেটাই প্রস্তাব। লেটের পরে যদি মি থাকে, হিম থাকে, হার থাকে, দেম থাকে, লেট ফাহিম, লেট কামাল, লেট জামাল এরকম যদি থাকে সেইটা কিন্তু আর প্রস্তাব না। এই ব্যাপারটা আমাকে খুব সূক্ষ্মতার সাথে তোমাকে খেয়াল রাখতে হবে। ভাই এখানে নোট করে দিচ্ছি, খেয়াল করো। যদি লেট আস অথবা লেটস হয় তাহলে সেইটা কি, সেইটা একটা প্রস্তাব বোঝায় এবং সেটা পরিবর্তে আমরা কি বসাতে পারি, প্রপোজড টু। ওকে, কিন্তু লেটের পরে যদি অন্য কিছু বসে, খেয়াল করো, যদি সেটা লেট মি হয় অথবা লেট হিম হয় অথবা লেট হার হয় অথবা লেট দেম হয়, লেট ফাহিম হয়, বা যে কোনো কারো নাম লেট কামাল হয়, সেক্ষেত্রে আমি কি করব, সেটা কিন্তু প্রস্তাব না, সেটা একটা জাস্ট অনুমতি চাচ্ছে যে। তাহলে সেক্ষেত্রে আমি কি ইউজ করবো, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা অনুমতি। এবং এসব অনুমতির ক্ষেত্রে আমরা শুধু প্রপোজ ইউজ করবো না, জেনারেলি টোল্ড ইউজ করবো। কি ইউজ করবো এই জায়গায় আমরা, টোল্ড। ওকে, আমরা অনুমতির ক্ষেত্রে শুধু টোল্ড ইউজ করবো, তবে ওই জায়গায় পরিবর্তন আছে আমাদের রিপোর্টের স্পিচে। এবার আসো তাহলে, হি সেইড, তুমি হি সেইডের পরে যেহেতু অবজেক্ট নাই তুমি সেইডও রাখতে পারো, এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হইতে হবে, এটা আমরা অনেক আগে থেকে বলছি। হি সেইড যদি অবজেক্ট না থাকে তাহলে পরিবর্তন করার দরকার নাই, তুমি চাইলে টোল্ড লিখতেও পারো, সেইড লিখলেও চলবে। তাহলে হি সেইড, তাহলে কমার পরিবর্তে কি, লেট থাকলেই বলছি দ্যাট হবে, তাহলে দ্যাট, লেট থাকলেই দ্যাট, এটা মাথায় রাখতে হবে। হি সেইড দ্যাট, এইবার হচ্ছে মজার ব্যাপারটা। আসো এবার আমরা পড়েছি আমাদের পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট, থার্ড পার্সন হলে কি কোনো পার্থক্য আছে? দেখো আমরা ফার্স্ট ক্লাসে এটা বুঝাইছি যে পার্সনের পরিবর্তন কিভাবে করতে হয়। ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে ধরবে, থার্ড পার্সন হলে কিন্তু তার কোনো চেঞ্জ নাই। তার মানে এই হি কি, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি সেইড দ্যাট হি, এই হি এর জায়গায় হি থাকবে। এইখানে একটা ছোট্ট একটা চেঞ্জ আছে, আজান দিচ্ছে, আজান শেষ হোক।
আজানটা শেষ হোক, ঠিক আছে, তারপর আমরা আবার শুরু করব। হয়ে গেছে। চলো আমরা শুরু করছি। হ্যাঁ, আজান শেষ আমাদের এখানে, আমরা পরের পাঠ শুরু করছি। চলো। ভাই আপনার পড়া দ্য আলমানাক অফ নেভাল রবিকান্ত বুকটা সম্পর্কে কিছু কথা বললেন, বুকটা নিতে চাই বাট পাচ্ছি না। ওকে, বলবো এক সময়, আজকে ক্লাস শেষ করি আপাতত। চলো আমরা এই ব্যাপারটাতে একটু মনোযোগ দিই। কি আলোচনা করেছিলাম খেয়াল করো, যে যদি লেটাস থাকে তাহলে অনুমতি প্রপোজ টু, কিন্তু মাথায় রাখতে হবে প্রপোজ টুর সাথে একটা সম্পর্ক কার, শুডের। কিন্তু সেটা যদি প্রস্তাব না হয় অনুমতি বোঝায়, তখন অনুমতির সাথে সম্পর্ক হচ্ছে মাইটের। কার সম্পর্ক, মাইট। কি লিখবো, হিয়ের পরে হি মাইট, হি মাইট বাকি অংশ লিখে দাও, হি মাইট টেল দ্য স্টোরি। এইটার আরো একটা অ্যান্সার হয়, এটা একটু কঠিন, হি মাইট বি অ্যালাউড টু। ওই অংশটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এই একই জিনিসকে আমরা আরেকভাবে লিখতে পারি। তাহলে কি, যেহেতু অবজেক্ট নাই, সেটের জায়গায় সেট, হি সেট, তাহলে কমার পরিবর্তে কি, লেট আছে যেহেতু, তাহলে হচ্ছে দ্যাট। তাহলে এই যেহেতু থার্ড পার্সন আমাদের পার্সন চেঞ্জ হবে না, তাহলে হি এর জায়গায় কি থাকবে, হি। তাহলে আমরা তো খেয়াল করেছি, যদি সেটা অনুমতি বোঝায় তাহলে কি হবে, মাইট, আর যদি প্রস্তাব বোঝায় তাহলে হবে হচ্ছে শুড। তাহলে এই যে মাইটের জায়গায় আরেকটা ওয়ার্ড বসতে পারে, সেটা কি, মাইট বি অ্যালাউড টু। মাইট বি পেসিভে লিখবো আর কি আমরা, মাইট বি অ্যালাউড টু দিয়ে বাকি অংশ দিয়ে দাও। তাহলে তুমি মাইটও দিতে পারো, মাইট বি অ্যালাউড টু দিতে পারো। কঠিনে যাওয়া দরকার কি, আমরা সহজটাই দিব। তাহলে হি মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি। ওকে, শেষ, সেম জিনিস। এবার এটা তোমরা করে ফেলো। দ্য গার্ল সেইড, তোমরা সবাই এটা একটু কোয়েশ্চেনটা অ্যান্সার করো, দেখি তোমরা এই কোয়েশ্চেনটা অ্যান্সার করো, এটা তোমাদের হাতে দিলাম।
এই কোয়েশ্চেনটা দেখি কারা কারা অ্যান্সার করতে পারো, তোমরা সবাই বুঝছো কিনা, যা পড়ানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি। The girl said that she, first person subject she, might have some milk, right? এই যে আমাদেরকে অ্যান্সার দিয়েছে কে? শিমুল। শিমুল উত্তর সঠিক। The girl told that she might have some, এটাও সঠিক। The girl told that, এটাও সঠিক। ওকে, তারপরে হ্যাঁ অনেকেই মোটামুটি অ্যান্সার দিয়েছে, সবার উত্তরগুলি মোটামুটি সঠিক হচ্ছে। ফাইন, কংগ্রাচুলেশনস। এই যে এইভাবেই চেষ্টা করবা, যখন ক্লাসে লাইভে আছো তখন অন্য কোনো বিষয় কমেন্ট না করে তোমার যেই গুরুত্বপূর্ণ সময়টা কেন মানে কি বলবো ইরেলেভেন্ট বা অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করার সময় নষ্ট করবা। তোমার সময় যেমন ইম্পর্টেন্ট, অ্যাজ এ টিচার আমার সময়টা ইম্পর্টেন্ট। আমি তোমাকে যা দিচ্ছি তা লাইভে নেওয়ার চেষ্টা করো, বা যখন রেকর্ড করছো সমস্যা নাই। এই টাইমটা যে কত বেশি ইম্পর্টেন্ট একটা টাইম পরে গিয়ে বুঝতে পারবা। এখন তো অনেক অঢেল টাইম আছে, তোমার কোনো দায়িত্ব নাই, তোমার বাবা মাকে কোনো কন্ট্রিবিউট করার দায়িত্ব নাই, তোমার পরিবারে কোনো টাকা পয়সা দেওয়ার দায়িত্ব নাই, তোমার নিজের পকেট খরচ চালানোর দায়িত্ব নাই, তোমার কোনো রোগ সুখ হলে বাবা মাকে দেখার দায়িত্ব নাই। এই ব্যাপারগুলো নাই, তো এখন মনে হচ্ছে অযথা একটা কমেন্ট করি, একটু ঘুরি ফিরি। হ্যাঁ, ঘোরাফেরা তো অবশ্যই লাইফে দরকার আছে, তুমি মজা করবা, ঘুরবা, দ্যাটস ফাইন। বাট ব্যাপারটার জন্য এমন না হয় তোমার গুরুত্বপূর্ণ পড়ার সময় তুমি নষ্ট করতেছো। যখন তোমরা ধরো আমাদের সমান বা ইউনিভার্সিটিতে উঠে যাবা, তখন বুঝতে পারবা। তুমি বাবার কাছে চাইতে পারবা না যে বাবা আমাকে 1 মাসের টাকা দেন, আমাকে 6,000 5,000 টাকা দেন, চাইতে পারবা না। তুমি বলতে পারো তোমার আম্মু অসুস্থ, তুমি বলতে পারো আম্মু তোমার ওষুধ তুমি খেয়ে নাও, বা তোমার ওষুধ তুমি কিনে নাও, তোমাকে ওষুধ পাঠাইতে হবে। তোমার আব্বু অসুস্থ হলে তাকে ওষুধ পাঠাইতে হবে, কোনো টাকার প্রয়োজন তোমাকে পাঠাইতে হবে। ওই ব্যাপারটা যখন আসার জন্য, ওই ম্যাচুরিটি আসার জন্য এখন থেকে আস্তে 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 ম্যাচিউর বিহেভিয়ার করো। সো আজকের এই পর্যন্ত আমার তোমরা যে লাইভ ক্লাস করছো পারফরমেন্স ভালো খুবই, দ্যাট ইজ রিয়েলি সামথিং প্রেজ ওয়ার্দি, খুবই প্রশংসনীয়। চলো আমি এটা সলভ করে ফেলে কি পাচ্ছি। দ্য গার্ল সেইডের পরিবর্তে আমরা সেইডই রাখতে পারি যেহেতু অবজেক্ট নাই। দ্য গার্ল সেইড, কমার পরিবর্তে দ্যাট যেহেতু ল্যাট দিয়ে শুরু হয়েছে। মি ফার্স্ট পারসন ধরবে কাকে? সাবজেক্টকে। সাবজেক্ট যেহেতু দ্য গার্ল, তার অবজেক্টিভ ফর্ম হবে, সরি প্রোনাউন। তাহলে দ্য গার্লের জন্য কি? শি। শি তাহলে আমরা জানি যেহেতু এটা হচ্ছে এক ধরনের অনুমতি, তাহলে শি মাইট হ্যাভ সাম মিল্ক। ওকে, শেষ, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কমপ্লিট। চলো আমরা একটু অপটেটিভের দিকে যাই। অপটেটিভ হচ্ছে সবচেয়ে সহজ বাক্য। অপটেটিভ এখানে 2টা অ্যান্সার লিখেছি, জাস্ট 2টাতেই অ্যান্সার হয়ে যাবে আশা করি। অপটেটিভ বাক্যগুলো কীরকম একটু খেয়াল করো। অপটেটিভ মানে হচ্ছে আশীর্বাদ সূচক বাক্য, বা দোয়া করি না আমরা মানুষকে যে মা তুমি দীর্ঘজীবী হও, আমাদের দেশ অনেক দিন বেঁচে থাকুক, আমাদের দেশ উন্নত হোক। এই যে আশীর্বাদ সূচক বাক্য, অপটেটিভের বাংলা কি? আশীর্বাদ সূচক বাক্য। যেমন লং লিভ বাংলাদেশ, মে ইউ লিভ লং, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, মে ইউর প্যারেন্টস বি হ্যাপি, তোমার বাবা মা খুশি থাকুক, সুখী থাকুক, বা মে ইউর প্যারেন্টস লিভ লং, তোমার বাবা মা দীর্ঘজীবী হোক। তাহলে এইভাবে যে আমরা যেই কি বলি, আমরা কখনো কখনো কাউকে যেই প্রার্থনা করি বা আশীর্বাদ করি, এইটাকে আমরা বলি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। 2 ধরনের বাক্য আমাদের পরীক্ষায় আসে অপটেটিভ থেকে, আমরা 2টাকে চেঞ্জ করে দেখাচ্ছি। একটা হচ্ছে মে দিয়ে আসতে পারে, আর হচ্ছে লং লিভ দিয়ে আসতে পারে, দীর্ঘজীবী হওয়া। মে দিয়ে কীরকম? মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে হি লিভ লং, সে দীর্ঘজীবী হোক। অথবা লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। লং লিভ ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মা দীর্ঘজীবী হোক। তাহলে এই বাক্যগুলো আসছে, একটা হচ্ছে লং লিভ দিয়ে, একটা হচ্ছে মে দিয়ে আসতে পারে। চলো আমরা এগুলো একটু সলভ করি। খেয়াল করো, এখানে সেইডের পরে অবজেক্ট না থাকলেও আমরা প্রেইড বসাবো। কি? প্রেইড অথবা উইশড, এই 2টা ওয়ার্ড। খেয়াল করো কি বসাবো আমরা? মেয়ের পরিবর্তে নাই তো, এখানে আমরা এখানে লিখে দিচ্ছি। আমরা সেইডের পরিবর্তে কি বসাবো? সেইডের পরিবর্তে 2টা ওয়ার্ড বসাতে পারি। এক নম্বর হচ্ছে প্রেইড বসাবো এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে,
অথবা 2 নম্বর একটা ওয়ার্ড আছে সেটা কি উইশড। তাহলে কি কি বসাবো তোমরা একটু কমেন্ট করো তো। আমরা যখন সেন্টেন্সটা এরকম মে দিয়ে শুরু হচ্ছে অথবা লিভ লং দিয়ে শুরু হচ্ছে বা লং লিভ দিয়ে, তার মানে এটা একটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে অবশ্যই এটার পর অবজেক্ট থাকুক বা না থাকুক ম্যাটার না, আমরা এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রেডও দিতে পারি, উইশও দিতে পারি, দুইটা সেম মিনিং দেয়। তাহলে কি বলতে পারি? নাজনীন প্রেড, নাজনীন প্রেড। এবং খেয়াল করো কমার পরিবর্তে কি হবে? কমার পরিবর্তে হবে হচ্ছে আমাদের দ্যাট। নাজনীন প্রেড দ্যাট। তাহলে এই মেয়েটা আমরা শুরুতে আসবে না। আমরা জানি কি আমাদের যে কোনো বাক্যই আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আনি সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে অ্যাসার্টিভে কি দিয়ে শুরু হয় বাক্য? সাবজেক্ট দিয়ে। তাহলে সাবজেক্ট কি আছে এখানে? আল্লাহ। আল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন আমরা কি চেঞ্জ করি? প্রোনাউন চেঞ্জ করি না, তাহলে আল্লাহ এখানে থাকবে। আল্লাহর এটা সবসময় বড় হাতে লিখবা। তাহলে নাজনীন প্রেড কমার পরিবর্তে দ্যাট, আর পারসন কি? আল্লাহ। এবং একটাই শুধু পরিবর্তন, এই মেয়েটাকে তুমি মাইট করে দিবা। জাস্ট যে ভার্বটা আছে এটাকে V2 করে দিবা। তাহলে মেয়ের V2 কি? মাইট। শেষ। মাইট। আল্লাহ মাইট, হেল্পের হেল্প, ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ধরবে? অবজেক্টকে। অবজেক্ট কি আছে এখানে? নাই। অবজেক্ট না থাকলে কাকে ধরতে হয়? আমি তো বলেছিলাম এর আগে ক্লাসে, অবজেক্ট যদি না থাকে কিন্তু তোমার ধরার প্রয়োজন হতে পারে, তখন এখানে আমরা ইউজ করবো হচ্ছে মিকে। তাহলে নাজনীন প্রেড দ্যাট আল্লাহ মাইট হেল্প মি। নাজনীন দোয়া করলো যে, বা নাজনীন প্রার্থনা করলো যে আল্লাহ যেন আমাকে মঙ্গল করেন। ঠিক আছে? আচ্ছা, যদি তোমরা এইটা বুঝে থাকো, ঠিক এই জিনিসটা আমি এইটার মতো আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা এটা করো। যেমন ধরো কাব্য ভাইয়া said may you become stronger। দেখি তোমরা এইটা কারা করতে পারো। আমি কি বলেছি আর একটু বুঝাই দিই, খেয়াল করো, আরেকবার বুঝাই দিই। নাজনীন প্রেডের সেইডের পরিবর্তে কি? প্রেড, কমার পরিবর্তে দ্যাট। এরপরে সাবজেক্ট আসবে। দেখো মেয়েটা কিন্তু আগে আসবে না, মেয়েটা অপটেটিভে আগে আসে, কিন্তু ইনডিরেক্ট করলে সবাই কোথায় চলে যাবে? যেই কোনো বাক্য ইনডিরেক্টে চলে যাবে এটা অ্যাসার্টিভ ফরম্যাটে। তাহলে অ্যাসার্টিভ ফরম্যাটে ব্যাপারটা এরকমও না, এটার অনেক গভীর ব্যাখ্যা আছে, কারণ এটা হচ্ছে এক ধরনের ইমব্যাডেড হয়ে যায় তখন। আচ্ছা যাই হোক, তাহলে এই সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা চেঞ্জ হবে না, তাহলে আল্লাহ রাখলাম। এরপরে যে এই যে প্রধান যে মেয়েটা আছে শুধু মেয়েটার V2 করেছি, পরবর্তী হেল্প বা এগুলা কিন্তু আমি চেঞ্জ করি নাই। তুমি তো এটাও করতে পারবা যে ভাইয়া আমি আল্লাহর পরে মাইটও করে দিলাম, আবার হেল্পেরও V2 করে দিছি, ম্যাগিটা করছি। আমি শুধু মেয়ের জায়গায় মাইট বসাইছি, হেল্পের জায়গায় তো হেল্প লিখি নাই। এই ব্যাপারটাকে মাথায় রেখে তোমরা এটাকে অ্যান্সার করো, দেখি কারা কারা পারো। ওকে, আমাদেরকে সঙ্গীদুল ইসলাম লিখেছে কাব্য ভাইয়া উইশ দ্যাট আই মাইট রাইট ইউ। তাহলে ফার্স্ট পারসন এখানে কেউ নাই যেহেতু, তাহলে আই ধরে নিতে হবে। আই মাইট বিকাম গুড। এই যে সঙ্গীদুল অ্যান্সার রাইট, কংগ্রাচুলেশনস। কাব্য ভাইয়া প্রেড দ্যাট আই মাইট বিকাম স্ট্রঙ্গার। এই যে মোর্শেদা জাহান লিখেছে। তামিমা সুলতানা বর্ষা লিখেছে কাব্য ভাইয়া প্রেড দ্যাট আই মাইট বিকাম স্ট্রঙ্গার। গুড। সুবাইদা তাসনিম বলেছে কাব্য ভাইয়া প্রেড দ্যাট আই মাইট বিকাম স্ট্রঙ্গার। দ্যাট ইজ অলসো কারেক্ট। আর কে লিখেছে? মুবিন লিখেছে কাব্য ভাইয়া প্রেড দ্যাট আই মাইট বিকাম স্ট্রঙ্গার। গুড, এই তো তোমরা পারছো। জাবির বলেছে কাব্য ভাইয়া প্রেড দ্যাট আই মাইট বিকাম স্ট্রঙ্গার। একদমই সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। বা তোমরা খুবই ভালো হচ্ছে, তোমাদের পারফরমেন্স দিন দিন এত সুন্দর হচ্ছে ইংলিশে, মানে আনবিলিভেবল, মানে কোনো টেনশনই হচ্ছে না এখন আর। এই ধারাটা যারা যারা অ্যান্সার করছো তারা সবাই চালিয়ে নাও একদম এসএসসি পর্যন্ত। আমাদের সামনে কিন্তু তোমাদের জন্য পাওয়ার প্লে আসছে, খুবই ম্যাজিক নিয়ে আসছে পাওয়ার প্লে। পাওয়ার প্লেতে আরও এইগুলাকে আরও একদম বেজে বেজে করানো হবে, আরও বোর্ড কোয়েশ্চেন সলভ করানো হবে। ওকে, চলো আমরা তাহলে এইটা সলভ করে ফেলি। দে সেড, তাহলে দে সেডের জায়গায় কি হবে? দে প্রেড। দে প্রেড,
কমার পরিবর্তে কি হবে আমাদের দ্যাট। তাহলে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? লং লিভ দিয়ে কি শুরু করব? অ্যাসার্টিভ কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে আওয়ার প্রেসিডেন্ট, তাহলে আমাদের রাষ্ট্রপতি। এখন দেশের তারা বলেছিল, তাহলে আমি বলতে পারি এটা আমাদের রাষ্ট্রপতি বলতে পারি যদি আমার দেশের কথা চিন্তা করি। আমরা বলতে পারি তাদের রাষ্ট্রপতি, ধরো এটা আমেরিকার কেউ বলছে কথাটা, তাহলে আমার রাষ্ট্রপতি না, তাদের রাষ্ট্রপতি। কিন্তু যদি কথাটা এমন হয়েছে যে তারা যারা এই কথাগুলো বলছে, ধরো একটা মিটিংয়ের মধ্যে নেতারা বলছে, তাহলে নেতারা বললে নেতারা যদি বলে আমাদের রাষ্ট্রপতি, সেটা আমাদের বর্তমান যেই কি বলে আমাদের যে রাষ্ট্রপতি চুপ্পু, জনাব চুপ্পু সাহেব। আবার এইটা যদি আমারও রাষ্ট্রপতি, এটা তোমরা যারা ক্লাস করছো তোমাদেরও রাষ্ট্রপতি, সকলের রাষ্ট্রপতি, তখন তুমি জেনারেলি আওয়ার প্রেসিডেন্ট বলতে পারো। তাহলে আমি এখানে আওয়ার প্রেসিডেন্ট দিলে উত্তর সঠিক, দেয়ার দিলে উত্তরটা সঠিক, কারেক্ট অ্যান্সার। They prayed that our president, not president, এটা উচ্চারণটা কি? President, president. They prayed that our president ওই যে মাইটটা মাস্ট লাগবে, our president মাইটটা তোমাকে দিতেই হবে। এই মে থাকলে যে মাইট দিবে ব্যাপারটা এরকম না, মে না থাকলেও মাইট দিতে হবে। এটা অর্থের স্বাচ্ছন্দ্য বা অর্থটাকে সাবলীল করার জন্য। দে প্রেড দ্যাট আওয়ার প্রেসিডেন্ট মাইট দিয়ে আগে ভার্ব দিবা, এরপর এটা দিবা। মাইটের পরে দেখো, এই যে আমরা খেয়াল করি অ্যান্সারটা, আমরা মাইটের পরে কি ভার্ব দিছি না? আমি কি আগে মি দিছি না? তার মানে মাইট দিবা, মাইটের পরে ভার্ব দিবা, ভার্বের পরে বাকি অংশ। তাহলে আওয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। ওকে, তাহলে এইটার মতো ভাই আরেকটা কোয়েশ্চেন দিচ্ছে, তোমরা সবাই এটাকে অ্যান্সার করো। সবাই এটাকে একটা স্ক্রিনশট রেখে নাও। দে সেইড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমি আবার ক্লিয়ার করছি, খেয়াল করো। দে প্রেড, তাহলে এটা তাদের রাষ্ট্রপতিও বললে উত্তর সঠিক, আমাদের বললেও সঠিক। বুঝাইছি কেন? কারণ কি, তারা যদি হয়ে থাকে আমেরিকার, তাহলে আমি বলতে পারবো আওয়ার প্রেসিডেন্ট। তারা যদি আমার দেশের নেতা হয়ে থাকে, আমার দেশের টিচাররা হয়ে থাকে, তাহলে বলবো যে শিক্ষকরা বলেছেন যে আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক, তাহলে এটা আমাদের বলতে পারি। তাহলে আমি বলেছি যে অপারেটিভ সেন্টেন্স থাকো আর যে সেন্টেন্স থাকো, ইনডিরেক্টলি সেটা অ্যাসার্টিভের ফরম্যাটে হবে। তার মানে অ্যাসার্টিভের ফরম্যাট কি আগে শুরু হবে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। তাহলে সাবজেক্ট কি আছে এখানে? আওয়ার প্রেসিডেন্ট, তাহলে দ্যাট আওয়ার প্রেসিডেন্ট। এবং ইম্পারেট অপারেটিভ থেকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো, তখন মাস্ট আমরা সেই জায়গার মধ্যে একটা মাইট বসিয়ে দিব। এটা যে এমন না মে থাকলে মাইট বসাইতে হবে, মে ছাড়াও অর্থ সঙ্গতির জন্য মাইট বসাতে হয়। তাহলে মাইট বসাবো, মাইটের পরে যেহেতু মাইট একটা অক্সিলারি ভার্ব, তারপরে প্রিন্সিপাল ভার্ব লাগবে, ভার্বটা কি আছে? লিভ, তাই দে মাইট লিভ, এরপর বাকি অংশ দিবা। তাহলে এইটার সাথে মিললে কারেক্ট আনসার করো তোমরা। হি সেড লং লিভ ইউর প্যারেন্টস, এটাকে তোমরা একটু আনসার করো তো দেখি। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে আমি যা বোঝানোর চেষ্টা করেছি তোমরা সেটা ধরতে পেরেছো কিনা। He prayed that my parents might live long, right? তাহলে ইয়োর প্যারেন্টসটা এই যে সেকেন্ড পারসন কি হয়ে যাবে? আইকে ধরবে, তখন হচ্ছে মাই প্যারেন্টস হবে। রাইট রাইট রাইট। হি প্রেড দ্যাট মাই প্যারেন্টস মাইট লিভ লং, গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, মিনহাজ রহমান সাদমান বলেছে হি প্রেড দ্যাট মাই প্যারেন্টস মাইট লিভ লং। হ্যাঁ, তাহলে সবাই সবার দেখো একভাবে কিন্তু আমরা আমার বাবা মায়ের জন্য আমরা কি করে ফেললাম? আমরা এক ধরনের প্রার্থনাও করে ফেললাম। লাস্ট আমাদের আজকের লাস্ট বাক্য কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো আমরা একটু এটা সলভ করি। আচ্ছা, আমরা কয়টা অ্যান্সার নিয়েছি এক্সক্লেমেটরি? 3টা নিয়েছি, তারপর আমরা বোর্ড কোয়েশ্চেন। চলো
এক্সক্লেমেটরি ক্ষেত্রে আমরা একটু বুঝে শুনে অ্যান্সারটা করব, খেয়াল করো। এক্সক্লেমেটরি বাক্য কোনগুলো? এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে যেগুলো দিয়ে কোনো আশ্চর্যজনক কিছু বোঝায়, আশ্চর্যজনক কিছু অথবা খুব কষ্টের কিছু, হায় হায় এটা কী হইল, ম্যাচটা হেরে গেলাম, অথবা অত্যধিক আনন্দ, হুরে আমার মামা আমার জন্য বিদেশ থেকে ছোটবেলায় এরকম ছিল না যে খেলনা নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে। তাই অত্যধিক আনন্দ বা অত্যধিক কষ্ট বা আশ্চর্য হওয়া, অবাক হওয়া, ভয় পাওয়া, এগুলো হচ্ছে আমাদের কি আশ্চর্যবোধক বাক্য। ওকে, আশ্চর্যবোধক বাক্যে আমাদের এই যে রিপোর্টিং ভার্বটা রয়েছে এটা বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে অর্থের উপর নির্ভর করে। কি কি হয় সেটা আমরা একটু এখানে লিখছি, দেখো খেয়াল করো। যদি হয় সেটা কোনো আনন্দ বোঝায় তাহলে আনন্দ, ধরো হুররে থাকে, এরকম হুররে থাকে, তার মানে এটা আনন্দ, রাইট? তাহলে আনন্দ বোঝাবে, এটা আনন্দ বোঝালে আমরা কিভাবে লিখবো? সেইটার পরিবর্তে exclaimed with joy, exclaimed with joy অথবা ডিলাইট, অথবা কি দিতে পারো? ডিলাইট। exclaimed with joy মানে আনন্দ, exclaimed with delight মানে আনন্দ। আচ্ছা, এখন সেটা ধরো যদি এরকম হয় যে কষ্ট বুঝাইছে কিছু, যেমন এরকম এলাস, এলাস যদি হয় তার মানে এটা কষ্ট, হায় হায় কি হয়ে গেল, এটা বাংলা কি দেয়? হায় হায়, হায় হায় বা বেদনা। তাহলে আমরা কি দিতে পারি এই জায়গার মধ্যে? এই জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে exclaimed with sorrow, exclaimed with sorrow অথবা exclaimed with plight, দুটাই লিখতে পারো। সরো জায়গায় আমরা কি লিখতে পারি আরো চাইলে? সুন্দর একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্লাইট। এটা হচ্ছে ডিলাইট, এটা হচ্ছে প্লাইট। 3 নম্বর খেয়াল করো, যদি খুব অবাক হয়, যদি অবাক হওয়া বোঝায়, আশ্চর্য মানে সারপ্রাইজ, সারপ্রাইজ মানে অবাক, যে কি দ্রুত পাখিটা গেল রে, আমি কি বোকা রে, এই ধরনের বাক্যগুলো। exclaimed with surprise. ওকে, তাহলে মোটামুটি 3টা, আরও তোমরা অর্থ কাছাকাছি রেখে অর্থ দিতে পারবা, কোনো সমস্যা নেই। exclaimed with joy, exclaimed with sorrow, exclaimed with সারপ্রাইজ, এই 3টা কমনলি। সারপ্রাইজের জায়গায় অনেক সময় ওন্ডার দিতে পারো, ওন্ডার, হ্যাঁ এই দুইটাও সেম। ওন্ডার মানেও হতবাক হয়ে যাওয়া, যে কি দেখলাম এটা। ওকে, আসো আমরা এবার সলভ করি। তাসনিম said how helpless I am, আমি কতটা অসহায়। এটা কি আনন্দের ব্যাপার? অবশ্যই কষ্টের। সেন্টেন্স দেখেই তো বোঝা যাচ্ছে এটা কষ্ট বুঝাইছে, যে how helpless I am, আমি কতটা অসহায়। ওকে, তাহলে কি বলবো আমরা? তাসনিম exclaimed with sorrow, তাসনিম exclaimed with, যেহেতু দুঃখ তাহলে আমরা কি লিখবো? এটা sorrow, exclaimed with sorrow অথবা plight, যে কোনটা দিতে পারো তোমরা। তো আমি plight দিলাম, এটা নতুন নতুন জিনিস। exclaimed with plight, কমার পরিবর্তে কি হবে? অবশ্যই দ্যাট। কমার পরিবর্তে কি হবে? এক্সক্লেমেটরিতে দ্যাট হবে, লিখে দিলাম এখানে। তাহলে কমার পরিবর্তে আমি কি লিখছি? plight দ্যাট। এবার বলো তো, আমি কি হাউকে আগে নিব? না, বলেছি না বাক্য যেই ধরনের হোক না কেন ইন্ডিকেট করলে সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে অ্যাসার্টিভ শুরু হয় কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। হাউকে কোনো সাবজেক্ট হইতে পারে? হাউকে কোনো কাজ করার মানুষ হইতে পারে? না। হেল্পলেস? না, আইটা হইতে পারে। তাহলে আই আছে ফার্স্ট পার্সনে, ধরবে কাকে? সাবজেক্টকে। সাবজেক্টকে তাসনিম, তাহলে তাসনিম জন্য কি হবে? শি প্রোনাউন, তাহলে শি। এই হাউটা কিন্তু বাদ পড়বে। হাউ, হোয়াট, এই ধরনের ওয়ার্ডগুলো বাদ পড়ে যাবে। এগুলো পড়তে কি হবে সেটা বুঝছি। দেখো, তাসনিম এক্সক্লেইমড উইথ প্লাইট দ্যাট, তাসনিম খুবই কষ্টের সাথে বলল যে শি, তাহলে এটা আছে কোন টেন্সে ভাইয়া? প্রেজেন্ট টেন্সে, রাইট? তাহলে প্রেজেন্ট টেন্স থেকে আবার কোথায় নিয়ে যাবো? পাস্ট টেন্সে, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে। তাহলে শি ইজ এর জায়গায় কি হয়ে যাবে? শি ওয়াজ। শি ওয়াজ
হাউ থাকলে আমরা ইউজ করবো হচ্ছে ভেরি। হাউ যে কি ইউজ করব, ভেরি লিখবো। শি ওয়াজ ভেরি, এরপর হেল্পলেস। ওকে, তাহলে হাউ এর জায়গায় আমরা কি পরিবর্তন করবো এটা আমি এখানে লিখে দিচ্ছি। হাউ থাকলে পরিবর্তন হয়ে যাবে হচ্ছে শুধু ভেরি। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। যদি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে হাউ থাকে তাহলে সেটা আমাদের যখন ইন্ডিকেট করব সেটা ভেরিতে রূপান্তরিত হবে, এবং টেন্স কিন্তু অবশ্যই চেঞ্জ করার ব্যাপার এখানে আছে। ধরো আমরা এটা চেঞ্জ করি, এটা কিন্তু প্রেজেন্টে আছে, তার মানে এটা আমরা পাস্টে নিয়ে যাব। হোয়াট এ ফুল আই এম, আমি কি বোকা, অবাক হয়েছে, সারপ্রাইজ বলতে পারো। তাহলে জেশি বা জাশি সেইড, সেইডের জায়গায় কি হবে, সে যেহেতু অবাক হয়েছে তুমি কষ্ট বলতে পারো, অবাকও বলতে পারো। জাশি এক্সক্লেইমড উইথ ওন্ডার, খুব হতবাক হয়েছে, কি রে আমি এত বোকা। ওন্ডার দ্যাট, কমার পরিবর্তে কি হবে, দ্যাট। তাহলে সাবজেক্টকে আই কাকে ধরবে, ফার্স্ট পারসনকে, ফার্স্ট পারসন জাশি, জাশি হচ্ছে একটা মেয়ে, তাহলে শি। এম এর জায়গায় পাস্টে কি হবে, শি ওয়াজ। হোয়াটে থাকলে এখানে কি হবে, হাউ থাকলে ভেরি, আর হোয়াটে থাকলে হচ্ছে আ গ্রেট, কি হবে, আ গ্রেট, শি ওয়াজ আ গ্রেট। হোয়াটের জায়গায় কি হবে, আ গ্রেট, এরপর বাকি অংশ ফুল, শেষ। তাহলে এইখানে পরিবর্তনটা ধরে রাখো, এখানে কি হবে, যদি হোয়াটে থাকে এই জায়গায় আমরা লিখবো হচ্ছে আ গ্রেট। তাহলে যদি আমাদের এক্সক্লেমেটরিতে হাউ থাকে সেই জায়গায় চেঞ্জ হয়ে হচ্ছে ভেরি হবে, যদি হোয়াটে থাকে সেটা হয়ে যাবে আ গ্রেটে। আমি এটাকে আরেকটু এক্সপ্লেন করছি, খেয়াল করো। জেশে সেইড হোয়াট আ ফুল আই এম, আমি কি বোকা, অবাক হয়েছে সে, কি বোকা রে, আমি এই কাজটা কিভাবে করলাম আমি। তাই কি লিখেছি, জাশি এক্সক্লেইমড উইথ ওন্ডার, অনেকে চাইলে এখানে জায়গায় তোমরা সরো দিতে পারো, সে খুব কষ্টে বলছে কথাটা, এটা হইতে পারে। তাহলে কমার পরিবর্তে দ্যাট, তাহলে সাবজেক্টকে আই কাকে ধরবে, ফার্স্ট পারসন সাবজেক্টকে, সাবজেক্টকে আছে জাশি, জাশি প্রোনাউন কি শি, তাহলে যেহেতু এখানে প্রেজেন্টে আছে হয়ে যাবে পাস্টে শি ওয়াজ। হোয়াট এর জায়গায় আ গ্রেট, এরপর হচ্ছে ফুল। বুঝা গেছে? অনেকে অ্যান্সার করছো, রাইট। চলো তাহলে আমরা আর একটা কোয়েশ্চেন আছে, আমরা সেটা সলভ করি। শাহেদ সেইড হাউ চার্মিং দ্য সাইট ইজ, সাইট মানে হচ্ছে দৃশ্য। ওকে, আমরা এটা সলভ করে ফেলি, আনন্দের ব্যাপার বা খুব অবাক হয়ে বলছে কি চমৎকার দৃশ্যটা। তাহলে এটা তোমরা এক্সক্লেম উইথ সারপ্রাইজ দিতে পারো। তাহলে শাহেদ এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, কমার পরিবর্তে দ্যাট। তাহলে সাবজেক্টকে দ্য সাইট হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট, দ্যাট দ্য সাইট, প্রেজেন্ট টেন্সে আছে ইজ, তাহলে কোথায় চলে যাবে, ওয়াজ, দ্য সাইট ওয়াজ। তাহলে এই যে হাওয়ার পরে আমি কি লিখছি, হাওয়ার পরে হচ্ছে ভেরি, খেয়াল রাখতে হবে ভেরি, এটা তো ভুললে চলবে না। হাওয়ার পরিবর্তে ভেরি, আর হোয়াটে থাকলে হচ্ছে আ গ্রেট, যে দ্য সাইট ওয়াজ ভেরি চার্মিং। ওকে, শেষ আমাদের ন্যারেশনের সকল রুলস আমাদের পড়া এই মুহূর্তে শেষ। চলো আমরা একটু বোর্ড কোয়েশ্চেন দেখি। এই একটা কোয়েশ্চেন চলো আমরা একটু সলভ করি। একটা কোয়েশ্চেন সলভ করে আমরা বুঝতে পারবো যে আসলে কোয়েশ্চেনের ধারাটা কেমন, কি কি লাগে। এরকম আরো কোয়েশ্চেন আমরা পাওয়ার প্লেতে সলভ করব, অনেক বেশি কোয়েশ্চেন সলভ করব। আমরা রুলসটা বুঝেছি কিনা, এই রুলসের ব্যবহারটা আমরা এই মুহূর্তে এখন একসাথে দেখব। চলো খুব সুন্দরভাবে আমরা প্রশ্নটা আগে একটু পড়ি। তোমার ন্যারেশনের কোয়েশ্চেনটা নিয়েই তুমি উত্তর করতে শুরু করো, এটা করবা না, কারণ তুমি আসলে বুঝতেছো না। তুমি পড়েছো এতক্ষণ অ্যান্সার করেছো হচ্ছে সেন্টেন্স ন্যারেশন, কিন্তু পরীক্ষায় আসবে কি প্যাসেজ ন্যারেশন। তাহলে প্যাসেজে সেন্টেন্সের যে মানে পুরো প্যাসেজের কিন্তু স্পিকার লিসনার চেঞ্জ হচ্ছে বাক্যে বাক্যে।
তাহলে একবার যে স্পিকার সে লিসনার হয়ে যাচ্ছে, শ্রোতা, আবার যে শ্রোতা সে বক্তা হয়ে যাচ্ছে। আমি বাক্যটা একটু বুঝি কি বলছে। where do you like to go sir? স্যার মানে স্যার আপনি কোথায় যেতে চান? asked the ticket seller, টিকিট বিক্রেতা জানতে চাইলো বা প্রশ্ন করলো। দেখো একটা ইন্টারোগেটিভ বাক্য। ওকে, আচ্ছা। কক্সবাজার, সে উত্তর দিয়েছে কি কক্সবাজার। সে বললো, জাস্ট উত্তর দিল কক্সবাজার যাব। রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, মানে আগন্তুক ব্যক্তিটি উত্তর দিল। হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, আপনার কতগুলো টিকিট দরকার? আই উইল বাই 5 টিকেটস, সে আবার উত্তর দিল আমি 5টা টিকিট কিনবো। টেক দিস টিকেটস, এই নেন আপনার টিকিট। দে উইল কস্ট 3000 টাকা, এই 5টা টিকিট আপনার 3000 টাকা লাগবে। সেড দ্য টিকিট সেলার, টিকিট বিক্রেতা বলল। ওকে, চলো আমরা এটাকে একটু সলভ করে দেখার চেষ্টা করি। প্রথম প্রশ্নটা কে করেছে? এই স্যার থাকলে কিন্তু এক ধরনের পরিবর্তন হয়, এটা আমি এখন দেখাবো। স্যার বা ম্যাডাম বলে যদি কাউকে আমরা ডাক দিয়ে কথা বলি, এই জায়গায় একটা সম্বোধন বা সম্মানসূচক ব্যাপার থাকে। ওকে, আজ দ্য টিকিট সেলার, তাহলে কি করলো যে টিকিট বিক্রেতা ওই লোককে বা স্ট্রেঞ্জারকে স্যার ডেকে সম্বোধন করলো। স্যার ডেকে প্রশ্ন করছে না যে স্যার, এই আঙ্কেল, এই কাকা, এরকম বলে যখন আমরা কাউকে ডাক দিয়ে একটা কথা বলি, তখন আমরা খুব মজার একটা টার্ম ইউজ করবো। সেটা কি? অ্যাড্রেসিং। কি ইউজ করবো? অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং কাকে অ্যাড্রেস করছে? স্ট্রেঞ্জারকে। অ্যাড্রেসিং দ্য স্ট্রেঞ্জার কি কি অ্যাড্রেস করছে? অ্যাড্রেসিং দ্য স্ট্রেঞ্জার, তাহলে স্ট্রেঞ্জারকে ড্যাশ সম্বোধন করে। কি সম্বোধন করছে? স্যার সম্বোধন করছে। স্ট্রেঞ্জার ব্যক্তিটাকে টিকিট বিক্রেতা কি বলছে? স্যার বলছে না। যদি এখানে আঙ্কেল বলে আঙ্কেল বলতে হবে, ম্যাডাম বললে ম্যাডাম বলতে হবে, ব্রাদার বললে ব্রাদার বলতে হবে। তাহলে অ্যাড্রেসিং দ্য স্ট্রেঞ্জার অ্যাজ স্যার, এতটুকুর কাজ আমাদের শেষ। আমরা এইটুকুর কাজ শেষ করলাম। তাহলে কি আগন্তুককে স্যার বলিয়া বা স্যার ডেকে কে প্রশ্ন করেছে? দেখো ইন্টারভিউ কিন্তু প্রশ্ন করেছে দ্য টিকিট সেলার। দ্য টিকিট সেলার, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমি কি করব? কোয়েশ্চেন মার্ক হবে। দ্য টিকিট সেলার আস্কড, শেষ। আস্কড, দ্য টিকিট সেলার আস্কড। খেয়াল করো তো, আমাদের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই রাখবো, বলেছি না? যদি সেটা না হয় তাহলে আমরা ইফ বসাবো। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাই দিই। দ্য টিকিট সেলার আস্কড, তাহলে কি আছে? ওয়্যার, বসিয়ে দিলাম ওয়্যার। এখন দেখো আমরা এই সেন্টেন্সটাকে কি করে ফেলবো? অ্যাসার্টিভ করে ফেলবো। তারপরে ডু ইউর আগে ইউটাকে চলে আসবে। তাহলে ইউটা হচ্ছে কি? সেকেন্ড পারসন, ধরবে কাকে? অবজেক্টকে। তাহলে অবজেক্টটা কি? টিকিট সেলার যদি প্রশ্ন করে তাহলে সে সাবজেক্ট, তাহলে অবজেক্টটাকে, অবজেক্ট হচ্ছে ওই যে স্ট্রেঞ্জার, তাকে কথাটা বলছে। তাহলে আমি কি লিখবো এখানে? ওয়্যার, এটা কি স্ট্রেঞ্জারের প্রোনাউন কি? হি। এখন হি দিয়ে কিন্তু স্ট্রেঞ্জারও হইতে পারে, আবার টিকিট কাউন্টারের লোকও হইতে পারে। তাই আমি এটাকে ক্লিয়ার করার জন্য কি লিখবো? এটাকে আমি লিখবো যে কি স্ট্রেঞ্জার, STR। ওকে, STR লিখে দিলাম। ওকে, ওয়্যার হি, ডু এর পাস্ট ফর্ম কি হবে? ওয়্যার হি লাইকড। আমরা ডু কে পাস না করে লাইককে লাইকড করে দিব। ওয়্যার হি লাইকড, টেন্স চেঞ্জ, লাইকড টু গো। শেষ। এইটুকু পর্যন্ত আমাদের প্রথম কাজ। প্রথম কিন্তু অনেক ঝামেলা করে দিছে। এটুকুকে আবার বুঝাচ্ছি, ধরো তুমি এটাকে বুঝো নাই, ভাই আরেকবার ক্লিয়ার করি। প্রথম ক্লাসের কথাগুলো মাথায় আনো। এই যে এই অংশটাও নতুন এখানে, সেটা কি? স্যার, ম্যাডাম, আঙ্কেল, মামা, এরকম বলে যদি কাউকে সম্বোধন করে, তার আমি প্রথমে এটা দিয়ে নিব। অ্যাড্রেসিং দ্য স্ট্রেঞ্জার অ্যাজ স্যার, স্ট্রেঞ্জারকে স্যার বলিয়া দ্য টিকিট সেলার আস্কড, টিকিট সেলার প্রশ্ন করলো। তাহলে প্রশ্নটা করছে কে? টিকিট সেলার, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্টকে, যাকে প্রশ্নটা করছে, কাকে প্রশ্ন করছে? স্ট্রেঞ্জারকে, সেই জায়গায় অবজেক্ট। খেয়াল করতে হবে কিন্তু। তাহলে প্রশ্ন করেছে টিকিট সেলার, সে সাবজেক্ট, যাকে প্রশ্ন করেছে সে হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাড্রেসিং দ্য স্ট্রেঞ্জার অ্যাজ স্যার,
স্ট্রেঞ্জারকে বা আগন্তুককে স্যার বলে ডেকে দ্য টিকিট সেলার আস্কড, টিকিট বিক্রেতা প্রশ্ন করলো। এইবার আমরা কি করব, যেহেতু সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড, ওয়্যার বসিয়ে দিব। আপনার দরকার, টিকিটগুলো কার দরকার? টিকিট কাউন্টারের লোকের কি টিকিট দরকার? সে কি কোথাও ঘুরতে যাবে? না, এই টিকিট দরকার তো হচ্ছে স্ট্রেঞ্জারের। তাহলে স্ট্রেঞ্জারের প্রোনাউন কি? হি। হি দিয়ে আমি আবার টি আর দিয়ে দিয়েছি যেন ক্লিয়ার হয়ে যায়। তাহলে ডু ইউ লাইক, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোয়েশ্চেন করার জন্য ডু আনছে। আমরা তো কোয়েশ্চেন করবো না, অ্যাসার্টিভ করে ফেলবো। তাহলে কি লাইকের ভি টু করে দিবা, টেন্স চেঞ্জ করে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট, লাইকের ভি টু কি লাইট। ওকে, এবার আসো, এবার রিপ্লাই দিয়েছে কে? রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার কক্সেস বাজার। তাহলে কি বলবো যে হি, হি মানে কে? এস টি আর, স্ট্রেঞ্জার। হি রিপ্লাইড, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু কক্সেস বাজার। সে আসলে কি বলছে জানো? আই লাইক টু গো টু কক্সেস বাজার, এইটা বলছে। আসলে সহজে আমরা এইভাবে লিখলাম। এখন তোমাদের অনেক গোলাইতে পারে, আস্তে আস্তে এগুলা চেঞ্জ হবে। দেখো নেটিভ স্পিকাররা কি করে, তারা পুরোটা বাক্য বলে না। দেখো এই যে প্রশ্নটা না, এটার মতো করে কিন্তু উত্তরটা হবে আই লাইক টু গো টু কক্সেস বাজার, সংক্ষেপে কি লিখছে? কক্সেস বাজার। তাহলে আমি ওই বাক্যটা ধরে কাজ করব। তাহলে কি? হি রিপ্লাইড দ্যাট, দ্যাট হি, হি মানে কি? স্ট্রেঞ্জার, এস টি আর, হি। তাহলে কি হবে? লাইকের ভি টু পাস্ট টেন্স, হি লাইকড, হি লাইকড টু গো টু কক্সেস বাজার। শেষ। সে বলছে যে আপনি কোথায় যেতে চান, সে উত্তর দিয়েছে সে কক্সবাজার যেতে চেয়েছিল। ওকে, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, প্রশ্ন কে করেছে? টিকিট সেলার। আবার ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। এবার আসবে আবার হি, এই হিটাকে, হিটা হচ্ছে টিকিট সেলার, টিএস দিয়ে দিলাম, টিকিট সেলার। হি একবার প্রশ্ন করছে, দ্বিতীয়বার যখন প্রশ্ন করবে তখন আমরা দিব হচ্ছে হি এগেইন আস্কড, হি এগেইন আস্কড। তাহলে হাউ ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড রেখে দিব। হাউ মেনির সাথে মেনি থাকবে, হাউ মেনি টিকেটস, টিকেটস তো থাকবে। হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, প্রেজেন্ট টেন্স আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব। তাহলে ইউটাকে, ইউটা হচ্ছে স্ট্রেঞ্জার, তাহলে হি, হিটাকে স্ট্রেঞ্জার, তাহলে নিডের পাস্ট কি? নিডেড। হাউ মেনি টিকেটস হি নিডেড। ওকে, এই পর্যন্ত টিকিট সেলারের কথা শেষ। এবার স্ট্রেঞ্জার রিপ্লাই দিয়েছে আই উইল বাই 5 টিকেটস। তাহলে রিপ্লাইটা কে দিয়েছে? হি, হিটাকে স্ট্রেঞ্জার, এস টি আর, হি রিপ্লাইড। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কমার পরিবর্তে কি? দ্যাট। হি রিপ্লাইড দ্যাট, ফার্স্ট পারসন সাবজেক্ট, তাহলে কাকে ধরবে? সাবজেক্টকে। দ্যাট হি, হিটাকে এস টি আর, স্ট্রেঞ্জার। হি উইলের জায়গায় কি হবে? আমরা বলেছি শ্যাল অথবা উইল থাকলে উড হবে। হি উড বাই 5 টিকেটস, সে 5টি টিকিট কিন্তু। ওকে, এইবার সে বলেছে টেক দিস টিকেটস। এই কথাগুলো কে বলছে? টিকেটের সেলার, বিক্রেতা বলছে যে এই টিকিটগুলো নেন। তোমরা বলতো এটা কোন ধরনের বাক্য? ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কোন ধরনের বাক্য? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝা গেছে? অনেকে বলছে ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাবে যদি ক্লাস মনোযোগ দিয়ে না করো। এই ক্লাসটা রেকর্ড হওয়ার পর আবার দেখবা কষ্ট করে। বাই হবে না, কোথায়? ও বাই, বাই স্পেলিং ভুল হয়েছে, স্পেলিংটা ভুল হয়েছে।
BUY, ইউটা কাটা গেছে। মাথার উপর দিয়ে যাওয়ার মতোই ব্যাপার, আমরা আস্তে আস্তে আসি। অনেক প্র্যাকটিস দরকার আছে এই জায়গায়। আই উইল বাই 5 টিকিটস, এই কথা শেষ। এখন টিকিট সেলার কিন্তু একটা পরামর্শ দিচ্ছে বা তাকে বলেছে যে এই নেন আপনার টিকিট। এটা সে অর্ডার দিছে বা সে কি আদেশ করছে, উপদেশ করছে? না, তাহলে কি শুধু টোল্ড। তাহলে কি করব? হিটা হচ্ছে টিকিট সেলার। হি টোল্ড হিমটাকে স্ট্রেঞ্জারকে বলছে, সে তাকে বলছে টু টেক, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? টু, তারপর বাকি অংশ টু টেক দিসের জায়গায় দোজ, দিসের জায়গায় আমরা কি লিখবো? দোজ, টু টেক দোজ টিকেটস। এখন দেখো সে কিন্তু কথা শেষ করে না, সে আরেকটা বাক্য বলছে, দে উইল কস্ট 3000 টাকা, এই টিকিটগুলো আপনার 3000 টাকা লাগবে। এই দে কি? দে মানে কি মানুষ? দে মানুষ না, দে হচ্ছে টিকিটগুলো। তাহলে কি পাচ্ছি আমরা? সে কিন্তু কথা শেষ করে নেই, আমরা কি করব? আমরা আরেকবার অ্যাড করব, অ্যান্ড said that, দে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে দে জায়গায় দে থাকবে। দে, দ্যাট দে উইল কস্টের জায়গায় কি হবে? উড কস্ট, দে উড কস্ট 3000 টাকা। ওকে বাচ্চারা, এটা হচ্ছে আমাদের বাক্যার বলে ফেলছি। এইটা হচ্ছে আমাদের একটা বোর্ড কোয়েশ্চেন। একটু বুঝতেছি, অনেকে বলছে যে ভাইয়া একটু বুঝতেছি, অনেকে বলছে নোট শেয়ার করেছি ভাইয়া, অলরেডি পোস্ট করে দিয়েছে নোট শেয়ারিং কন্টেস্টের। আচ্ছা, রাইট, নোট শেয়ারিং কন্টেস্ট অলরেডি পোস্ট করে দিয়েছে নোট শেয়ারিং চ্যালেঞ্জের, সবাই পিন পোস্টটা দেখে নিও। রাইট, আমাদের সবাই বলেছে তোমাদের নোট শেয়ারিং কন্টেস্ট হচ্ছে, সো ওইখানে তোমরা নোটগুলোকে শেয়ার করে দিবা। ওকে, ব্যাপারটা মোটামুটি সহজ না, প্যাসেজ নারেশন অনেক প্র্যাকটিসের বিষয়। সো প্যাসেজ নারেশনে ভালো করার জন্য আমার কিছু পরামর্শ আমি তোমাদেরকে শেয়ার করি। যে আমি যখন একজন স্টুডেন্ট ছিলাম, মানে আমি যখন 9, 10-এ পড়তাম, আমি আসলে প্যাসেজ নারেশন তো আমি নিজেও দিয়েছি। আমি কি করেছি খেয়াল করো। প্যাসেজ নারেশনে ভালো করার জন্য তোমাকে দুইটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, একটু খেয়াল করো আমি কি বলি। প্রথম ব্যাপার হচ্ছে রুলস সবগুলো ভালোভাবে জানা, রুলসগুলো খুব ভালোভাবে জানা। যে কাজটা অলরেডি আমরা করে দিয়েছি, আমি তোমাদের সবগুলো রুলস বুঝাই দিছি। 2 নম্বর তোমার কাজ কি জানো? এই রুলসগুলো দিয়ে কিন্তু বাক্যগুলো আমরা মনে করি প্যাসেজ নারেশন একটা আর সেন্টেন্স নারেশন আরেকটা। সেন্টেন্স দিয়েই তো প্যাসেজ গঠিত হয় নাকি প্যাসেজ আলাদা নতুন কিছু? প্যাসেজে তো অনেকগুলো সেন্টেন্সেরই সমন্বয়, জাস্ট খুঁজে বের করতে হয় কে কখন কোন কথাটা বলতেছে। এইটা একটা ছেলে বা মেয়ের তখনই ভালো হয় যখন সে হিউজ পরিমাণে প্র্যাকটিস করে। জাস্ট এই কাজটা মাথায় রাখতে হবে। তোমার রুলস শেষ, আমি প্যাসেজ নারেশনটা সলভ করে দেখিয়ে দিলাম, তুমি এরকম অনেকগুলো সলভ করতে হবে। প্লাস আমাদের পাওয়ার প্লে ক্লাসগুলোতে এরকম আরও অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন একদম ক্লাসে সলভ করে দেওয়া হবে। যাই হোক, তোমাদেরকে বলবো যে এই প্যাসেজ নারেশনে প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি মনে করো আমি হয়ে যাবে সেন্টেন্স শুধু পারি, ব্যাপারটা এরকম না। প্যাসেজ নারেশন ইজ টাফার দ্যান সেন্টেন্স নারেশন, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। সো তুমি বাসায় বসে জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো, 16 থেকে 22 পর্যন্ত প্র্যাকটিস as much as possible. ওকে বাচ্চারা, এই পর্যন্ত ছিল আজকে আলোচনা। ভাইয়া রুল কয়টা মনে রাখবো? জাস্ট এই দুইটা ক্লাসে ভাইয়া যা যা দেখাইছি এই ব্যাপারগুলো জাস্ট মনে রাখো। 2 ক্লাসে মানে ন্যারেশনের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে যা বলছি এর মধ্যেই মোটামুটি সবগুলো রুলস চলে আসছে। এরপর তোমরা যে কোনো একটা বই দেখো, এটা হইতে পারে অ্যাডভান্সড, এটা হইতে পারে নবদূত, এটা হইতে পারে লেকচার, যেই কোনো বই একই জিনিস। সত্যি কথা বলতে একই জিনিস থাকে এগুলো। ভাইয়া লেকচার 2টা ভালোভাবে করো, সলভ করো,
আর তুমি লেকচার বা আমি বলবো অ্যাডভান্স বইটা নাও, এসএসসিতে অ্যাডভান্সড ভালো করে। তবে নবদূত এখন খুব ইজিলি লিখে, এইটা আমার খুব ভালো লাগে। অথবা পাঞ্জেরি নিতে পারো। যে কোনো একটা গাইড নিয়ে তুমি কী করবা, ন্যারেশনটা আবার দেখবা, তখন দেখো তোমার ইজি লাগবে। আচ্ছা ভাই তো এগুলো পড়াই ছিল ক্লাসের মধ্যে, তখন তুমি নিজে নিজে সলভ করবা। শেষে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, শেষ। ওকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবেন কবে? এটা হচ্ছে শেষ ক্লাস একদম। এই যে তোমাদের এই সিলেবাসের সর্বশেষ ক্লাসে হচ্ছে আমরা একটা লং ক্লাস নেব। ওই ক্লাসে আমরা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যা যা আছে এগুলো অনেক আলোচনা করব। ভাই আমরা কি সাপ্লিমেন্ট নিব? সাপ্লিমেন্ট এখনই দরকার নেই। সাপ্লিমেন্ট ব্যাপারটা হচ্ছে একদম সব কিছু গুছিয়ে ছোট করে দেওয়া। সাপ্লিমেন্টের ব্যাপারটা আসবে হচ্ছে একদম শেষে। তোমাদের ধরো তোমরা 10-এ তো এখন তোমরা যখন টেস্ট পরীক্ষা চলে আসবে, টেস্ট পরীক্ষার পরে হচ্ছে তোমরা সাপ্লিমেন্ট ইউজ করবা। অনেকে টেস্ট পেপার কিনবা, অনেকে সাপ্লিমেন্ট কিনবা। এখন সাপ্লিমেন্ট ইম্পর্টেন্ট না, এখন সাপ্লিমেন্ট তুমি পাবাও না তোমাদের ব্যাচের। ঠিক আছে, অনেকে বলছে সব ক্লাস ইজি হয়ে গেছে, ক্লাসটা অনেক উপকৃত ছিল। পাঞ্জেরি সাপ্লিমেন্টটা আছে ভাইয়া, যদি থাকে তাহলে তো ফাইন। তবে আমি আগে বলবো যে তুমি যে কোনো একটা টেস্ট পেপার বা 23 সালের যে টেস্ট পেপারটা আছে ওইটা নিয়ে কোনো বড় ভাইয়া আপু বা এখন মার্কেটে আছে টেস্ট পেপারটা এখনও পাবা, টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন সলভ করো প্যাসেজ ন্যারেশনের। এরকম 20-25টা সলভ করে দেখবা তোমার নিজেরই আয়ত্ত চলে আসছে প্যাসেজগুলো। তুমি বুঝতে পারবা কে কাকে বলছে পার্থক্যগুলো। প্রথম হয়তো অনেক বেশি কঠিন মনে হবে, বাট 15-20টা যদি সলভ করো, প্রথমবার তুমি না দেখে করবা, দেন একবার দেখবা যে কেন কোন কোন জায়গায় আমার ভুল হয়েছে, এবার আবার এটাকে রিপিট করবা, দেখবা হয়ে যাবে। ওকে বাচ্চারা, তোমাদের সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী মঙ্গলবার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের কিন্তু তোমরা যখন এইচএসসি উঠবা তোমাদের জন্য কিন্তু ইংলিশের কোর্স থাকে আলাদা। সো সেখানে তোমাদের সবাইকে অভিনন্দন। ধীরে সুস্থে আস্তে আস্তে এসএসসি পাস করো, তারপর ইন্টারে। ওকে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।